Okay, recording start. আমাদের শুরুটা হচ্ছে এরকম একটা চ্যাপ্টার আছে যেটার নাম হচ্ছে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে আমরা শুরু করব। দেখতে পাচ্ছ স্ক্রিন আশা করি। Yes, sir. তো এখানকার যদি আমরা এই চ্যাপ্টারের লার্নিং আউটকাম গুলো আমরা দেখি, এখানে বলা আছে ডিফাইন কন্ট্রোল সিস্টেম এন্ড ডেসক্রাইব সাব অ্যাপ্লিকেশনস। তো আমরা কন্ট্রোল সিস্টেম কি সেটা ডিফাইন করা শিখবো এবং সেটার অ্যাপ্লিকেশন গুলো জানার চেষ্টা করবো। আমি আরেকটু বড় করে দিচ্ছি তাহলে তোমাদের জন্য এখন মনে আরো ভালো দেখা যাচ্ছে, রাইট? Yes, sir. জি স্যার। So define historical describe historical development leading to the modern day control theory. এই অংশটা আমি স্কিপ করব। আমি হিস্ট্রিটা পড়াতে আমি নিজে ক্লাসে মেনশন করব, তোমরা এটা একটু রিড আউট করে নিবা। বেসিক ফিচার এন্ড কনফিগারেশন অফ কন্ট্রোল সিস্টেমের বেসিক কনফিগারেশন আমরা শিখব। মোস্টলি যেটা আমরা জানার চেষ্টা করব যে কন্ট্রোল সিস্টেমের অ্যানালাইসিস এন্ড ডিজাইন অবজেক্টিভ, কন্ট্রোল সিস্টেমের ডিজাইন প্রসেস, ডিজাইন অবজেক্টিভস কি এবং ডিজাইন প্রসেসটা কি, এবং এখানকার আমরা যদি কন্ট্রোল সিস্টেম স্টাডি করি তাহলে আমরা কিভাবে বেনিফিটেড হব এবং যে একটা কন্ট্রোল সিস্টেমের মধ্যে কি কি জিনিস ইনভলভ থাকতে পারে, কারা কারা এখানে স্টেক হোল্ডার, কারা কারা এখানে আছে। ওকে, মূলত আজকের চ্যাপ্টারটা একটা অ্যাবস্ট্রাক্ট টাইপের চ্যাপ্টার। কথাবার্তা ম্যাক্সিমামই অ্যাবস্ট্রাক্ট টাইপের হবে। আমার কথাবার্তা যদি কোনোটা না বুঝো তুমি একটু বলবা প্লিজ, আপনার স্যার কথা বুঝতে পারছি না। যে কথাটা বুঝবা না সেটা আমি হয়তো আরেকবার বলার চেষ্টা করব। তাহলে আগে একবার বলা হলো, পরে একবার বলা হলো, তারপরে যদি না বুঝো তা সেই ক্ষেত্রে তুমি পরবর্তীতে রেকর্ডিংটা দেখে নিবা। এটাই আমার মনে হয় ভালো হবে, একই জিনিস বারবার না বলে। আচ্ছা, আজকের ক্লাসে আমরা পুরো কোর্সের জিনিসপত্র এক জায়গায় আসবে। তো সব টার্ম যে তুমি একবারে সব বুঝতে পারবা তাও না, কিন্তু তুমি না বুঝলে আমাকে বলতে পারো স্যার এটা বুঝছি না, তাহলে আমি বলতে পারবো যে এখন এতটুকু বুঝো বা এতটুকু জানো, পরে আমরা যখন এটা ডিটেইলস স্টাডি করবো তখন আমরা বলবো, কারণ এটার মধ্যে আছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি দেখি যে কন্ট্রোল সিস্টেমের ইন্ট্রোডাকশন, এখানে আসলে কন্ট্রোল সিস্টেম আমাদের একটা কমন একটা ফেনোমেনা আমাদের লাইফের সাথে, কমন ফেনোমেনা। বিশেষ করে এখনকার দিনের যে লাইফ, সেটার সাথে কন্ট্রোল সিস্টেম ফেনোমেনা একটা কমন। আমরা একটা জিনিস, আমি কি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি যে আমি যখন কথা বলি তখন অনেক সময় তোমাদের কাছে বিভিন্ন সময় মনে হয় যে একটা দিক তাকায় কথা বলছি, যেমন এখন বলছেন এটা। ডোন্ট বি কনফিউজ। জি স্যার বলছেন। আচ্ছা, এখন আমি তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। আর স্ক্রিনে কি আমাদের জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, স্ক্রিনে কি দেখতে পাচ্ছ? পুরো ইন্ট্রোডাকশন আপনাকে দেখতে পাচ্ছি এক সাইডে স্যার, আমি ল্যাপটপ থেকে দেখছি স্যার। জি স্যার, ইন্ট্রোডাকশন দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওকে, সমস্যা নেই। আমি আমারটা এই ছবিগুলো সরাই নিয়ে আসি, তাহলে আমাদের জন্য ভালো হয় আর কি। আচ্ছা, এনিওয়ে, তো আমরা যেটা বলছিলাম আর কি, যে কন্ট্রোল সিস্টেম আমাদের ইন্ট্রিকাল পার্ট। আচ্ছা, আরেকটা জিনিস তোমরা কি ফিল করো আমি জানি না, সায়েন্স যেটা আছে, আমরা যেটা মানুষ যেগুলো এক্সপ্লোর করতে পারছি, আমার নিজের কাছে এটা মনে হয়েছে আর কি, অ্যাজ এ স্টুডেন্ট অফ সায়েন্স, আমরা যেগুলো এক্সপ্লোর করতে পারছি এগুলো আসলে নেচারের মধ্যে সবগুলোই আছে। সেই সায়েন্সের কিছু কিছু অংশ আমরা এক্সপ্লোর করছি। আমরা নতুন করে, আমার কাছে মনে হয় না যে আমরা নতুন করে কোনো কিছু করছি। মানে হিউম্যান মানুষ হিসেবে যত কিছু আবিষ্কার করছে, প্লেন বলো, জটিল জটিল যে যত ধরনের যত জিনিস মানুষ করছে, এগুলো আসলে সায়েন্স নেচারের মধ্যে আছে। নেচারের একটা রেপ্লিকা মানুষের মতো করে ইন্ট্রোডিউস করছে। হ্যাঁ, তো আমরা সেরকম জিনিস যে কন্ট্রোল সিস্টেম যেটা আমরা এখন স্টাডি করতে যাব, এরকম প্রচুর অ্যাপ্লিকেশন আমাদের সামনে, আমাদের নেচারে আছে। এবং আমরা যখন দেখি যে একটা রকেট যখন ফায়ার হয়, রকেট লঞ্চ হয়, সেখানে একটা কমপ্লেক্স কন্ট্রোল সিস্টেম সেখানে আছে। আমরা দেখি যে ইন্ডাস্ট্রিতে অটোমেটেড অনেক ম্যানুফ্যাকচারিং হয়, অটোমেটেড রোবোটিক আর্মসতে অনেক কাজ করা হয়, সেখানেও আসলে কন্ট্রোল সিস্টেম আছে। এছাড়াও যে কন্ট্রোল সিস্টেম যে শুধুমাত্র এরকম ইয়েতে জিনিস আছে এরকম না, আমাদের ডেইলি লাইফে কন্ট্রোল সিস্টেমের অনেক
এক্সাম্পলস আছে, যেখানে এখানে অনেকটা এক্সাম্পলস এর কথা আমাদের বলা আছে। এক্সাম্পলস নাম্বার 1, যেমন আমরা বলতে পারি যে প্যানক্রিয়াস, ডু ইউ নো দ্য প্যানক্রিয়াস? মেডিকেলে বায়োলজি তো নিশ্চয়ই পড়ছো। ডায়াবেটিস হলে মানুষের কি হয়? শরীরের ইনসুলিন কমে যায়। ইনসুলিন স্যার বেড়ে যায়, স্যার ইনসুলিন রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, ইনসুলিন রক্ত হচ্ছে গিয়ে কন্ট্রোল করে স্যার ইনসুলিন দিয়ে। ইনসুলিন কমে যায়, তখন ইনসুলিন দিতে হয়। ইনসুলিন কন্ট্রোল করে। ইনসুলিনকে ডায়াবেটিস থাকলে তাকে ইনসুলিন প্রয়োগ করা হয় জানেন। হ্যাঁ, আচ্ছা। তো আমাদের প্যানক্রিয়াস নামে একটা জিনিস আছে যেটা লিভারে থাকে। হ্যাঁ, অ্যাংলেস কি আইল্যান্ড অফ ল্যাঙ্গারহ্যান্ডস নাকি একটা নাম জি আছে স্যার, জায়গা, জি সেখানে স্যার, প্যানক্রিয়াস থাকে। প্যানক্রিয়াস একটা গ্রন্থি যে ইনসুলিন সিক্রেশন করে, ইনসুলিন এটা থেকে তৈরি ইনসুলিন করে। নিঃসৃত হয়। তো এইটা কিন্তু কিরকম, এটা আমরা যারা সুস্থ মানুষ আছি, যাদের আমাদের এখন পর্যন্ত ডায়াবেটিস হয় নাই, তো আমাদের যখন শরীরে গ্লুকোজ কম থাকে, মানে তুমি যখন সকাল সকাল কম খাও, খালি পেটে থাকো, তখন কম ইনসুলিন দরকার, তখন সে কম ইনসুলিন সরবরাহ করে। বাট আমাদের যখন বেশি আমরা খাই, অনেক বেশি গ্লুকোজ জাতীয় জিনিস খাই, তখন বেশি গ্লুকোজ, তখন ইনসুলিনকে গ্লুকোজ ভাঙার জন্য বেশি পরিমাণ ইনসুলিন দরকার হয়। তখন এই প্যানক্রিয়াস প্রচুর পরিমাণ ইনসুলিন সরবরাহ করে। এটা একটা অটোমেটেড জিনিস না? তুমি কি চাইলে ইনসুলিন না। সরবরাহ করতে পারো? না স্যার। না, পারো না। কিন্তু তুমি চাইলে আবার বন্ধ রাখতে পারো না। ইয়েস স্যার। পারো না, তুমি না চাইলে বন্ধ রাখতে পারো না। এটা একটা অটোমেটেড জিনিস। এই অটোমেটেড কন্ট্রোল কিন্তু নেচারে আছে, আমাদের বডিতে আছে। তারপরে তুমি যখন অনেক বেশি ভয় পাও, তুমি যখন অনেক এটাকে কি বলে, তুমি যখন আমাদের আমাদের যখন অনেক আমরা অ্যাক্টিভিটিজ এর মধ্যে থাকি, তখন আমাদের সেলগুলোতে বেশি পরিমাণ অক্সিজেন দরকার হয়, সেটাও কিন্তু অটোমেটিকলি কন্ট্রোল হয়। তারপরে তুমি যখন একটা মুভিং অবজেক্টকে দেখো, আমি কিন্তু এগুলো বইয়ের কথাই বলছি, ওকে? তুমি যখন একটা মুভিং অবজেক্টকে দেখো, সেই মুভিং অবজেক্টটা কিন্তু তোমার থেকে দূরে সরে যাচ্ছে, রাইট? ইয়েস স্যার। হ্যাঁ, মনে করে যে আমার হাতটা তোমরা দেখো না, একদিক থেকে আরেকদিকে যাচ্ছে, ইয়েস স্যার। তুমি তুমি ইউ আর ট্রেসিং দিস, তুমি এটাকে দেখতেছো, তোমার চোখ এটাকে দেখতেছে কোথায় 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 যাচ্ছে, তার মানে তার পিছন পিছন তোমাকে নজর রাখতে হচ্ছে। ইয়েস স্যার। হ্যাঁ, আচ্ছা, এই কনসেপ্ট থেকে আমরা চিন্তা করতে পারি যে গাইডেড যে মিসাইল আছে, আমরা দেখছি না মিসাইল একটা মুভিং টার্গেটকে, তোমরা যারা এখনকার যুগে ছেলে মেয়ে, তারা তো বিভিন্ন হলিউডের মুভি টুভি দেখো, যে গাইডেড মিসাইল একটা মুভিং টার্গেট থাকে, সেটাকে সে যে সেটাকে আঘাত আনে, তাহলে সেটা তো কন্ট্রোল করতে হয়, না? কন্ট্রোল করতে হয়। আমাদের নেচারে, আমাদের বডিতে আমি কতগুলো দেখলাম এরকম এরকম জিনিসপত্র অনেকগুলো আছে। আচ্ছা, আমরা আরেকটা উদাহরণ এখানে বলা আছে যে আমাদের স্টুডেন্ট ইভালুয়েশন প্রসেস, এটা একটা কন্ট্রোল সিস্টেম। আমরা স্টুডেন্টকে এখানে ইনপুট হিসেবে বলতে পারি যে স্টুডেন্ট কি পরিমাণ পড়াশোনা করতেছে, আউটপুট হচ্ছে তার গ্রেড। তো আমরা কখনো তার পড়াশোনার পরিমাণ বাড়াই দিলাম, দিয়ে বলতে পারি তার গ্রেড ইমপ্রুভ হচ্ছে কিনা। আর ওর অনেক ফেনোমেনা আছে, সবসময় যে পড়াশোনা বাড়লে গ্রেড ভালো হবে সেটাও না। এর সাথে মনোযোগিতা, পড়াশোনার এনভায়রনমেন্ট, তারপর সাপোর্টিং ম্যাটেরিয়াল, অনেক 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 ফ্যাক্টর ইন্ট্রোডিউস আছে। সো এটাও একটা কিন্তু মানে কন্ট্রোল সিস্টেম। তো আলটিমেটলি আমরা যেখানেই দেখি না কেন, কন্ট্রোল সিস্টেমের মধ্যে দ্যার ইজ এ লুপ, যেখানে একটা আমরা যখন কাজ করি তখন এরকম একটা ব্যাপার স্যাপার এখানে আছে যে আমরা কিভাবে কন্ট্রোল করব। তাহলে আমরা যদি ডেফিনেশনে যাই, কন্ট্রোল সিস্টেমের ডেফিনেশনে, এখানে কন্ট্রোল সিস্টেমকে ডিফাইন করা হয়েছে, কন্ট্রোল সিস্টেম কনসিস্ট অফ সাবসিস্টেম। কিছু সাবসিস্টেমের মধ্যে আছে এন্ড প্রসেস অর প্ল্যান্ট। ওকে, প্রসেস অর প্ল্যান্ট, যেটাকে অ্যাসেম্বল করা হয়, যেটাকে একসাথে করা হয় টু অবটেন দি ডিজায়ার আউটপুট উইথ ডিজায়ার পারফরমেন্স। কথাটা খেয়াল করে, কিন্তু ডিজায়ার আউটপুট এবং ডিজায়ার পারফরমেন্স দুই জিনিস, কিন্তু দুই জিনিস। তুমি একটা মনে করো একটা জিনিসের পারফরমেন্স এক জিনিস, আর সেটার আউটপুট এক জিনিস। মনে করো তোমার একটা ফোন, তোমার ফোন খুব সুন্দর, তোমাকে ভালো সাউন্ড প্রডিউস করে দেয়, তো এটা হচ্ছে তোমার ফোনের তোমার আউটপুট। কিন্তু তার পারফরমেন্স ডিপেন্ড করবে সেইটা সাউন্ডটার যখন দিচ্ছে, তার সাথে তার তোমার ফোন হিট আপ হচ্ছে কিনা, বা অন্য অন্য ফ্যাক্টর আরো জিনিসপত্র যেগুলো আছে, তোমার অন্য কোনো কাজে বা সমস্যা হয় কিনা, তোমার কত দ্রুত পাওয়ার ড্রেন করে ফেলছে কিনা, এইসব হাবি যাবি নানান আরো প্যারামিটার আমরা ধরে নিই। একটা মোবাইল ফোন কিনতে গেলে আমরা নানান জিনিস দেখি। হ্যাঁ, এরকম জিনিস হচ্ছে তার পারফরমেন্স প্যারামিটার। সেটাকে আমরা কিভাবে ডিসক্রাইব করতে পারি? তাহলে কন্ট্রোল সিস্টেম কনসিস্টস অফ সাবসিস্টেম and process assemble for the purpose of obtaining desired output with desired performance given in specific input. তার মানে একটা স্পেসিফিক ইনপুট দেওয়া থাকবে, সেই ইনপুট অনুসারে সে ডিজায়ার পারফরমেন্স কতটুকু দিতে পারছে কিনা। আচ্ছা,
আচ্ছা এইসব প্রেক্ষাপটে আমরা যদি এখন দেখি যে এই যে আমাদের ফিগার 1 আমাদের সামনে যে আরেকটা একটা ফিগার আছে দেখো এইটা, তাহলে দেখো কি বলা আছে এখানে, এই কথাগুলো খেয়াল করো। এটা একটা কন্ট্রোল সিস্টেম ব্লকের মধ্যে, মানে তোমরা কি কালচার ফলো করতে পারছো? জি স্যার। Yes, sir. এইটা একটা কন্ট্রোল সিস্টেম। তার ইনপুটকে কি বলছে দেখো, ইনপুট এখানে বলছে স্টিমুলাস, যেটাকে স্টিমুলেট করা হবে সিস্টেমকে। এটা আরেকটা নাম হচ্ছে ডিজায়ার রেসপন্স। আমি জিনিসটাকে বুঝাবো আবার, যে ইনপুটকে আমরা ডিজায়ার রেসপন্স কেন বলছি, ইনপুটকে আবার রেসপন্স কেন বলছি। রেসপন্স হতে পারে আউটপুটে, রাইট? যে রেসপন্স ইনপুটে কেন, কন্ট্রোল সিস্টেমের যে ইনপুট সেটাই হচ্ছে ডিজায়ার রেসপন্স। এই কথাটা ভালোভাবে খেয়াল রাখবা। এবং আউটপুটটা কি, আউটপুট হচ্ছে রেসপন্স অথবা অ্যাকচুয়াল রেসপন্স আমরা যেটা পাচ্ছি। আচ্ছা এটা বোঝানোর জন্য আমি বলি তোমাকে, আমরা যখন একটা, মনে করো যে তুমি তোমার রুমের এয়ার কন্ডিশন সিস্টেমের টেম্পারেচার মেনটেন করতে চাও কততে, 22। তুমি এখন বাইরে থেকে আসছো, তোমার অনেক গরম লাগছে, তুমি 22 মেনটেন করতে চাও। তো তাহলে তুমি কি করবা? এসিটা জাস্ট অন করবা? স্যার রিমোট দিয়ে কন্ট্রোল করতে হবে। রিমোটে কি করবা? টেম্পারেচারে স্যার ফার্স্টে ওপেন করব, তারপর দেখবো কত আছে, তারপর স্যার বাড়াবো। টেম্পারেচার কি তুমি কত দিবা? তুমি যদি 22 ডিগ্রি মেনটেন করতে চাও কত দিবা? টেম্পারেচার 22 দিবা নাকি রিমোট দিয়ে? জি স্যার 22 দেব। 22 দিবা। তাহলে ইনপুট কি দিলা তুমি? স্যার 22। তুমি আসলে চাচ্ছ আউটপুট কি চাচ্ছ? ঠান্ডা চাচ্ছি। আউটপুট চাচ্ছ ঠান্ডা, 22 ডিগ্রি সেলসিয়াস ঠান্ডা। জি স্যার। ইনপুটে সেটাই দিচ্ছ না? স্যার। আচ্ছা ঠিক আছে, আরো সহজ করে বলি। তুমি যদি 7 তলায় উঠতে চাও লিফটে, স্যার ইনপুট ইকুয়াল আউটপুট। তুমি যদি 7 তলায় উঠতে চাও, ইনপুট ইজ ইকুয়াল টু আউটপুট না, ব্যাপারটা এরকম না। তুমি 7 তলায় উঠতে চাইলে লিফটের যখন উঠো ভিতরে কোন বাটন চাপো? 7 এর যে করসপন্ডিং বাটন আছে, তাই না? জি স্যার। তাহলে ইনপুট কি দিলা তুমি? 7 দিলাম। ডিজায়ার আউটপুট যেটা চাই সেটা ইনপুট দিলা। I am talking about the input of the control system, not input of the overall system. কন্ট্রোল সিস্টেমের ইনপুটের কথা বলছি। আমি কি চাচ্ছি সেটা আমি ইনপুটে দিচ্ছি। আউটপুট কি হবে? আউটপুট তোমাকে 7 তলায় লিফটটা নিয়ে যাবে। দিস ইজ দ্য ডিজায়ার আউটপুট বা অ্যাকচুয়াল আউটপুট। এখন 7 তলায় যাওয়ার সময় সে কিভাবে যাবে, কিভাবে থামবে, কত স্পিডে যাবে, এটা কন্ট্রোল সিস্টেমের ভিতরে পুরো সিস্টেমটা কিভাবে ডিজাইন করা হয়েছে। এখন তুমি টেম্পারেচার দিলা আছে 18 ডিগ্রি সেলসিয়াস তুমি চাও। এখন এটার যে কম্প্রেসার আছে সে কিভাবে ঠান্ডা করবে সেটা তার বিষয়। ঠান্ডা করতে যায় সে কি একদম ঘরের মধ্যে পানির ফুটা ফুটা পড়তে থাকবে, পুরো এসি হলে দেখবে পানি পড়া শুরু করে দেবে বেশি টেম্পারেচার দিলে, কমাই দিলে, হয় না এরকম? হ্যাঁ, নাকি মোটর অনেক বেশি শব্দ করবে, না আদৌ ফেল করবে, সেটা ওভারঅল ডিপেন্ড করতেছে কিরকম সিস্টেম, কিভাবে তুমি কাজ করাবে, সিস্টেমের উপর ডিপেন্ড করতেছে, কারণ সিস্টেম পারফরম্যান্সের উপর ডিপেন্ড করতেছে। হয়তো অনেক সিস্টেম তোমার, এই যে একটু আগে বলছিলাম যে উইথ ডিজায়ার আউটপুট এবং ডিজায়ার পারফরম্যান্স, ঠান্ডা করছে তার সাথে ঘরের মধ্যে পানি জমায় ফেলতেছে, পানি পড়তে পড়তে নিচে বালতি দিয়ে রাখা লাগে এসি নিচে। এসির উইন্ডোটা যদি তোমার বিছনার উপরে হয় তাহলে কিন্তু সে তোমার বিছনা ভিজে যাবে, তোষক চাদর সব ভিজে যাবে। তো সেইটাকে এরকম পারফরম্যান্স তুমি কি চাও? ঠান্ডার সাথে এরকম পারফরম্যান্স চাও না। তো এই হচ্ছে আমাদের একটা বড় দাগে কন্ট্রোল সিস্টেমের, যদি আমি বলতে পারি দিস ইজ কল্ড দ্য কন্ট্রোল সিস্টেম, যেটা সাব সিস্টেম। আচ্ছা সেটার আমরা এরকম একটা জিনিস ইনপুট দিব। এখন আমি যদি দেখি যে একটা কন্ট্রোল সিস্টেম, আমি এই যে একটু আগে যে উদাহরণটা দিলাম সেখানে এখানে এটার একটা ছবির মতো করে বোঝানোর চেষ্টা করছি। এটা এখানে দেখো, এই যে তুমি লিফটে উঠতে চাও, এটা হচ্ছে তোমার লিফটে উঠার ইনপুট পয়েন্ট 4 তলা। ওয়েট, তোমাদের সাথে তোমরা অনলাইনে ছাত্র আছো, আমার এখানে একটা অফলাইন ছাত্র আছে, সে দেখছে যে আমি কি করছি। অফলাইন ছাত্র স্যার? আপনার ছেলে? আমার ছেলে না, আমাদের মেয়ে। ওইখানে বসে ছবি আঁকছে, বাট ও একটু পর পর এসে দেখছে যে আমি এসে কি পড়াচ্ছি। আচ্ছা যাই হোক, তো আমরা এই যে এখানে ইনপুট হিসেবে কি দিচ্ছি, ইনপুট হিসেবে দিচ্ছি এখানে সাপোজ বলতে চাচ্ছে যে 4th ফ্লোরে উঠবে, এলিভেটর লোকেশন ফ্লোর, ফ্লোর ইনপুট দিল। এরপর লিফট চলা শুরু করলো, সেরকম করে 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 উঠতেছে। আমার কার্সার ফলো করো, করে করে সে কোথায় আসলো, এটা ফ্লোর, কিন্তু ফ্লোর করে একটু নিচে এসে থামছে।
পুরোপুরি ফ্লো করে থামে নাই, মানে একেবারে এর দুইটা লেভেল মিলে যায় না, একটু ডিফারেন্স আছে, বুঝতে পারছো? ডিফারেন্স আছে, এটা রাখার পেছনে কারণ আছে, কারণ এখানে কিছু জিনিসপত্র বুঝাবে। তার মানে আমরা এখানে যখন একটা কন্ট্রোল সিস্টেম দেখব যে আমাদের বড় ক্যাটাগরিতে আমরা দুইটা জিনিসকে মেজার করব, দুইটা জিনিস আমরা দেখতে চাই, দুইটা পারফরম্যান্স, ওই যে বলছিলাম যে স্পেসিফিক পারফরম্যান্স ক্রাইটেরিয়ার মধ্যে দুইটা বড় জিনিস আছে, একটা হচ্ছে তার ট্রানজিয়েন্ট রেসপন্স, আর একটা হচ্ছে তার স্টেডি স্টেট রেসপন্স। স্টেডি স্টেট রেসপন্স বোঝার জন্য একটা প্যারামিটার আছে, সেটাকে বলা হয় স্টেডি স্টেট এরর। নামগুলো খেয়াল করো, স্টেডি স্টেট এরর। ট্রানজিয়েন্ট রেসপন্স কি? ট্রানজিয়েন্ট রেসপন্স হচ্ছে তার স্টেডি স্টেটে পৌঁছার পূর্বে, স্টেডি স্টেট বলতে যে স্টেটটা আমি চাচ্ছি, আমার ডিজায়ার, সেই স্টেটে পৌঁছার পূর্বে তার যে অবস্থান, তার যে মাঝখানের যে ডাইনামিক্স, তার যে চেঞ্জ, এটা হচ্ছে তার ট্রানজিয়েন্ট রেসপন্স। কোন সিস্টেমই আমাদের দেওয়ার সাথে সাথে সে তার ডিজায়ার আউটপুটে চলে যেতে পারে না, সে একটা মাঝে ইন্টারমিডিয়েট একটা টাইম নিবে এবং সেই টাইমের মধ্যে তার একটা বিহেভিয়ার থাকবে। এই ছবিতে আমাদের এই ছবিতে খেয়াল করো, এই ছবিতে এই যে এখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত এই যে রেসপন্সটা, সেটা হচ্ছে তার ট্রানজিয়েন্ট রেসপন্স। এই যে মার্ক করা আছে এখানে, তোমাদের কাছে বই থাকার কথা, তোমরা আশা করি বই পুস্তক পেয়ে গেছো, তাই না? বই একটা ডাউনলোড করছি কিন্তু ওইটা কিনা বই আছে। বুঝতে না। আচ্ছা, ওকে। তারপরে তার যে স্টেট স্টেবল হলো, স্টেডি স্টেট, এটা হচ্ছে তার স্টেডি স্টেট রেসপন্স, এবং সেটাকে আমরা স্টেডি স্টেট এরর দিয়ে আমরা দেখব। স্টেডি স্টেট এররটা কি? স্টেডি স্টেট এররটা হচ্ছে এই দেখো এখানে তার ডিজায়ার আউটপুট বা ইনপুট যেটা ছিল সেটার সাথে স্টেডি স্টেটের যে মাঝখানে যে ডিফারেন্সটা, সেটা হচ্ছে স্টেডি স্টেট এরর। এটা ইন ডিটেইল আমরা পড়বো, একটা চ্যাপ্টারই পড়বো এর উপরে, আমরা স্টেডি স্টেট এরর আমরা পড়বো একটা চ্যাপ্টারে। আচ্ছা, এখন আমরা চলে আসি যে কন্ট্রোল। এখানে জিনিসপত্র অনেক আগের, একটা লিফট কিভাবে কাজ করছে এগুলো করছে ইন ডিটেইল, এগুলো বলতে গেলে অনেক সময় দরকার, এত কিছু আমাদের সময়ে আমাদের কভার করবে না, কারণ আমাদের শেষ করতে হবে এগুলো। আমরা দেখতে চাই কন্ট্রোল সিস্টেমের কিছু অ্যাডভান্টেজেস আমরা দেখতে চাই। অনেক বইতে অনেক ক্যাটাগরিতে অনেকভাবে অ্যাডভান্টেজ এক্সপ্লেন করা আছে। হ্যাঁ, আচ্ছা, এখানে প্রথম যে অ্যাডভান্টেজের কথা বলা আছে সেটা হচ্ছে পাওয়ার অ্যাম্পলিফিকেশন। তোমাদের কাছে মনে হতে পারে যে অ্যাম্পলিফিকেশন অফ পাওয়ার বাড়াবে, তাহলে তো এটা কিভাবে কন্ট্রোল সিস্টেম দিয়ে সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব কন্ট্রোল সিস্টেম দিয়ে। সেটা হচ্ছে যে সাপোজ তুমি একটা তোমরা অনেক সময় সায়েন্স ফিকশন ছবিতে দেখছো না যে রোবোটিক্স আর্মস থাকে, যেটা তোমার নিজের হাতের আর্মসের সাথে কন্ট্রোল করা যায়। দেখছি স্যার। হ্যাঁ হ্যাঁ, এরকম আছে। আচ্ছা, আমি রিয়েল লাইফে দেখাই। মনে করো আমাদের রিয়েল লাইফে বলতে আমি বোঝানোর চেষ্টা করছি যে তোমরা দেখছো না সে একটা করে ওই যে মাটি তুলে এক্সকাভেটর। হ্যাঁ জি স্যার, সেখানে কিন্তু যে কন্ট্রোল করে তার হাতে কিন্তু একটা গিয়ার আছে, সে কিন্তু ওই গিয়ার দিয়ে ওটাকে ধরে অথবা ওটাকে পুল করে। জি স্যার, জি স্যার। হ্যাঁ, সেটা কিন্তু পুরো সিস্টেমটা কিন্তু মেকানিক্যাল। এই যে আমরা যেগুলো রাস্তাঘাটে দেখি এগুলো, এটা কিন্তু মেকানিক্যাল। জি স্যার। হ্যাঁ, পুরোপুরি মেকানিক্যাল, ইলেকট্রোমেকানিক্যাল। তার মানে তার মেকানিক্যাল একটা পার্ট আছে হিউজ আকারের। তার মানে সে হয়তো হাত দিয়ে অল্প একটু সরায় আর ওই ওটা বড় একটা জিনিস সরে আসে। তার মানে কি পাওয়ারের ওই বড় জিনিস যখন লোডেড, দেখবে যে ওটা মোটামুটি গর্ত খুঁড়ে শক্ত রাস্তা সুদ্ধা 5-10 মিনিট উঁচু করে উঠাই ফেলে। তার মানে এখানে এটা কি একটা পাওয়ারের অ্যাম্পলিফিকেশন হচ্ছে না? ইয়েস স্যার, ডেফিনেটলি অ্যাম্পলিফিকেশন হচ্ছে। এটা একটা জিনিস। আর একটা হচ্ছে রিমোটলি কন্ট্রোল। এমনও জায়গা আছে, মনে করো পাওয়ার প্ল্যান্টের ভিতরে যেখানে টারবাইন আছে, যেখানে অনেক বেশি টেম্পারেচার, কয়েক মানে হান্ড্রেডস অফ ডিগ্রি টেম্পারেচার, সেখানকার কোনো টেম্পারেচার কমাইতে হবে বাড়াইতে হবে, সেটা কি তুমি ওখানে যে হাত দিয়ে করতে পারবা? ফিজিক্যালি যে করা সম্ভব? কাছাকাছি তো যাওয়া যাবে না, যাওয়া যাবে না। কন্ট্রোল সিস্টেম ডিজাইন করা থাকলে সেটা আমরা দূর থেকে সেটাকে কন্ট্রোল করতে পারবো, রিমোটলি অ্যাক্সেস করতে পারবো। ওকে, বা আমরা এখানে রোবোটিক্স আর্মস যদি আমরা দেখি সেখানে সেটা তো আমরা কন্ট্রোল করতে পারবো। ওকে, আরেকটা জিনিস হচ্ছে কনভিনিয়েন্স অফ ইনপুট। আমরা সহজে ইনপুট দিতে পারি, ইনপুট চেঞ্জ করতে পারি, ইনপুট দিতে পারি এটাতে। ওকে, আমি যে একটু আগে যে উদাহরণটা দিলাম, মনে করো এক জায়গায় থার্মিস্টর আছে, টেম্পারেচার অনেক বেশি বা অনেক ঠান্ডা,
সেখানে তুমি গেলে জমে যাওয়া ফ্রিজিং টেম্পারেচার, সেখানে টেম্পারেচার বাড়াইতে হবে, সেখানে কোন একটা কুলিং মানে হিটিং হিটারকে তুমি অন করতে হবে, তাহলে রিমোটলি তুমি এটা করতে পারবা বা ওখানে যে করা যাবে। এটা এখানে তুমি দূরে দূরে বসে করতে পারো। আর একটা হচ্ছে কম্পেনসেশন অফ ডিস্টারবেন্স। আমরা একটু পরেই দেখবো যে ডিস্টারবেন্স ইন্ট্রোডিউস হয়। তুমি যখনই একটা কন্ট্রোল সিস্টেম ডিজাইন করবা বা কন্ট্রোলার থাকবে, সেখানে তার আনওয়ান্টেড জিনিসপত্র থাকবে। যদি কন্ট্রোল সিস্টেম না থাকে তাহলে সে আনওয়ান্টেড জিনিসটাকে সে বাদ দিতে পারবে না। অনেক ক্ষেত্রে বাদ দেওয়া সম্ভব না, কন্ট্রোল সিস্টেম ছাড়া বাদ দেওয়া সম্ভব, কিন্তু কন্ট্রোল সিস্টেম যদি থাকে তখন সে আনওয়ান্টেড জিনিসপত্র, আনওয়ান্টেড যে ডিস্টারবেন্স আমাদের জেনারেট হয় সেটাকে আমি কম্পেনসেট করতে পারি। কম্পেনসেট করতে পারি বলতে সেটাকে মিটিগেট করতে পারি। ওকে, এখন এই ছিল মোটামুটি আমরা বড় স্কেলে কন্ট্রোল সিস্টেমের সুবিধা অসুবিধা। কন্ট্রোল সিস্টেমকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করব। আমি তোমাদেরকে একটু দেখাতে চাই যে আমরা কোন দুইটা ক্যাটাগরিতে ভাগ করব। একটা হচ্ছে আচ্ছা, এখানে একটা হিস্ট্রির কথা বলা আছে, হিস্ট্রি আমরা তোমরা নিজেরা একটু দেখে নিবা, হিস্ট্রি আমি আর পড়াচ্ছি না। হিস্ট্রি অফ কন্ট্রোল সিস্টেম, কিভাবে কন্ট্রোল সিস্টেমের ডেভেলপমেন্ট হয়ে আজকে পর্যন্ত আসছে, এই পর্যন্ত সেগুলাকে আর কন্ট্রোল সিস্টেম কনফিগারেশন। কন্ট্রোল সিস্টেমকে হ্যাঁ দুই ধরনের কনফিগারেশন আছে, একটা হচ্ছে ওপেন লুপ কনফিগারেশন, আরটা হচ্ছে ক্লোজ লুপ কনফিগারেশন। একটু দেখো আর কি, এই ছবি দুটাকে ভালো করে দেখো। ইউজুয়ালি যখন ছাত্রদের অন্য সময় ক্লাস থাকে বলি এগুলা এই দুটাকে মুখস্থ করো, মুখস্থ করে ফেলবা, কারণ অনেক সময় পরীক্ষায় থাকে বা পরীক্ষাগুলো কাজে লাগে। এখন তোমরা মুখস্থ না করলেও এটাকে মাথার মধ্যে রাখতে হবে, কারণ এই এগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে, এটা পরবর্তীতে আমাদের আসবে। আচ্ছা, খেয়াল করো। আচ্ছা, অন্যরা কি ক্লাসে আছো? কাউকে আমি দেখছি না, কোন রকম রেসপন্স, কথাবার্তা শুনছি না। আচ্ছা, গুড। ক্লাসে থাকলে ক্লাসের কথাবার্তার সমাজে একটু রেসপন্স করলে আমি একটু উৎসাহ পাই যে তোমরা আমার কথা বুঝতেছো। হ্যাঁ, ওকে। আচ্ছা, এখন দেখি যে আমাদের দুইটা কনফিগারেশন, একটা হচ্ছে ওপেন লুপ কনফিগারেশন, একটা হচ্ছে ক্লোজ লুপ কনফিগারেশন। যখন একটা লুপের কথা আসছে, লুপ মানে কি? তার মানে তুমি একটা তুমি যখন there is a term that has been taken from the output to the input, আউটপুট থেকে ইনপুটে নেওয়া হয়েছে, এরকম একটা ব্যাপার স্যাপার আছে। ওকে, আর ক্লোজ লুপ এটা হচ্ছে ক্লোজ লুপ, আর ওপেন লুপ হচ্ছে জাস্ট ওয়ান ওয়ে, কোনো আউটপুটের কোনো অংশ ইনপুটে নাই। এখন দেখো উপরে হচ্ছে একটা ওপেন লুপ কনফিগারেশন, দ্যাট ইজ এখানে ওপেন লুপে, দ্যাট ইজ ওপেন লুপ কনফিগারেশনে ইনপুট যেটা হয় সেটা ইনপুট আমি দিব, সেটা একটা ট্রান্সডিউসার দিয়ে কনভার্ট করে নিবে। তার মানে তুমি দিলা ইনপুট হচ্ছে 17 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, 17তে প্রেস করলা, সেটার করসপন্ডিং সিগন্যাল জেনারেট করলেই তো সেটা কেবলমাত্র কন্ট্রোলার কাজ করবে। হ্যাঁ, তার মানে কন্ট্রোলার কি ইনপুটে কাজ করার জন্য সেটাকে ট্রান্সডিউসারে আমি দিব। তার মানে তুমি চাও যে রুমের টেম্পারেচার 25 ডিগ্রি হোক, তুমি 25 প্রেস করলা, এটাকে তো কন্ট্রোলার যাতে রিড করতে পারে সেই ফর্মে ট্রান্সফার করতে হবে, সেই সিগন্যাল বা সেই ফর্মে, সেটা যেই হোক, অ্যানালগ টু ডিজিটাল হোক বা যেই হোক, ট্রান্সফার করতে হবে। কন্ট্রোলার সেটা কন্ট্রোলার ট্রান্সফার করে কন্ট্রোলার ইনপুট দিল, কন্ট্রোলার সেই হিসেবে কাজ করা শুরু করলো। মনে করো সে কাজ করাটা এটা একটা মনে করি হিটিং সিস্টেম করলা, তুমি টেম্পারেচার চাও 98 ডিগ্রি ফারেনহাইট সাপোজ, বা তুমি মনে করো তুমি চাও হচ্ছে 38 ডিগ্রি সেলসিয়াস, একটু গরম করতে চাও রুমটা শীতের দিন, তাহলে সে কাজ করা শুরু করলো। এখন কন্ট্রোলার সেই হিসেবে এখানে এই প্রসেস যে প্লান্ট সেটাকে ইনস্ট্রাকশন দিবে। এখন এখানে একটা সামিং জাংশন দেয়া আছে, কি হচ্ছে এখানে, হ্যাঁ এখানে কিন্তু এক্সটার্নাল কিছু ডিস্টারবেন্স অ্যাড হতে পারে, ডিস্টারবেন্স 1 আকারে এখানে বলছে আর কি, এই জন্য এটাকে রাখছে, কিছু ডিস্টারবেন্স অ্যাড হয় কন্ট্রোলার থেকে যখন প্লান্টে ইনপুট দেয় তখন এটা ডিস্টারবেন্স অ্যাড হয়। আচ্ছা, প্লান্ট মানে যেটা কাজ করবে, এখানে আমাদের প্লান্ট হ্যাঁ বলো কিরকম ডিস্টারবেন্স গুলো কিরকম স্যার, কিরকম হতে পারে স্যার? একটু কোন ধরনের সিস্টেম চিন্তা করবা? মনে করো তুমি একটা ইসের উপরে কাজ করছো, মানে তুমি একটা মোটরকে মনে করো ম্যানুয়ালি একটা জায়গাকে, ওই যে থ্রোটল চিনো না, থ্রোটল বুঝো না স্যার, না স্যার, বাংলা দাঁড়াও, বাংলা বের করি। মনে করো, আচ্ছা ঠিক আছে, থ্রোটলের কথা বাদ দাও, তোমার যারা বাইক চালাও তোমার পিকআপ আছে না? জি স্যার, পিকআপ বুঝি। হ্যাঁ, পিকআপ মানে তুমি কান মুছাও যেটা দিয়ে। জি স্যার, এটা বুঝি। সেটাকে তুমি দিলা ইনপুট,
যে আমি এখন 85 ডিগ্রি সেলসিয়াস মানে কিলোমিটার পার আওয়ারে চালাতে চাই, তুমি দিলা, কিন্তু পিছন থেকে তোমার কোন একজন ফ্রেন্ড বসে আছে, ও নড়াচড়া করতেছে, তোমার হাতে যদি ওর ধাক্কা লাগে, তাহলে পিক আপ অনেক সময় ডিকশিত বেশি হয়ে যাবে না? Yes, sir. দিস ইজ এ ডিস্টারবেন্স। Yes. ডিস্টারবেন্স। আচ্ছা, জি, স্যার। তুমি মনে করো একটা গাড়ির অটোমেটেড গাড়ি, তুমি পিক আপটা ওখানে ফিক্স করে দেওয়া হয়, কিন্তু অন্য কোনো বাইরে থেকে অন্য কোনো প্রেসার টেম্পারেচার বলো, অন্য কোনো কোনো অবজেক্ট এসে পড়ো, সেটার কি কমায় বেশি করে দিতে পারে? জি স্যার, পাই। ডিস্টারবেন্স। তো অনেক ফর্মের ডিস্টারবেন্স থাকতে পারে, এটা আসলে একটা পার্টিকুলার সিস্টেমে গেলে বোঝা যায় হ্যাঁ এটা ডিস্টারবেন্স। ওকে ফাইন, তাহলে প্রসেস ওই প্ল্যান্ট ওই হিসেবে কাজ করবে, কাজ করে তা আউটপুট দেবে। আউটপুটেও কিছু ডিস্টারবেন্স থাকতে পারে, আউটপুটেও ডিস্টারবেন্স থাকবে, তুমি যেভাবে আউটপুট দেওয়ার কথা তুমি সেই আউটপুট দিতে পারছো না। মনে করো তুমি একটা জিনিসের হিটার, হিটার যে আউটপুট, হিটার গুলো কাজ করে হচ্ছে, মনে করো আউটপুটে কাজ করার জন্য কিছু জিনিসপত্র থাকে যেগুলো হিট আপ হয়, মানে কয়েল, মনে করো একটা কয়েল আছে, কয়েলটা হিট আপ হয়ে বাইরে যায়, কিন্তু কোনো কারণে কয়েলের উপরে একটা ডাস্ট পড়ছে, ময়লা পড়ছে, অন্য কোনো একটা মেটাল এসে জমছে, তাহলে ওটা তার জন্য ডিস্টারবেন্স না? চায়ের কেটলি স্যার। হ্যাঁ, চায়ের কেটলিতে বিভিন্ন কিছু এসে পড়ে, নিচে তলানি জমে, তখন কিন্তু ঠিক মতো কাজ করে না, এরকম হয় না? হ্যাঁ, এরকম হয়। জি স্যার। আচ্ছা, তাহলে দিস আর দ্য ডিস্টারবেন্স। আশা করি এগুলো তোমরা বুঝতে পারবে, এটা নিয়ে আর বিস্তর আলোচনা আমাদের দরকার নেই। তাহলে দিস ইজ দ্য ওপেন লুপ সিস্টেম। এটা একটা ওপেন লুপ সিস্টেম। অনেক ধরনের ওপেন লুপ সিস্টেম আছে। একটা হচ্ছে টোস্টার। টোস্টার একটা ওপেন লুপ সিস্টেম। ওকে, তুমি ওর মধ্যে টোস্ট করার জন্য ব্রেড দাও, সে টোস্ট করে তোমাকে বের করে দেয়, কোনো ফিডব্যাক নেয় না। ওকে, তুমি যদি টাইমলি সেটা বের করতে না পারো তাহলে কিন্তু পুড়ে যাবে। ঠিক আছে, পুড়ে যাবে। আচ্ছা জি স্যার। আচ্ছা, তারপরে আমাদের এখন আরেকটা উদাহরণ আছে, যে তুমি যদি একটা একটা মাস, একটা স্প্রিং এবং একটা ড্যাম্পার একসাথে লিখে এরকম একটা কন্টিনিউয়াস একটা ফোর্স অ্যাপ্লাই করতে থাকো, সেটার যে যে ফেনোমেনা হবে সেটাও হচ্ছে তোমার ওপেন লুপ সিস্টেম, সেখানে কোনো ফিডব্যাক নেই। ওকে, আচ্ছা, আমাদের আসলে মেন মূল কাজ হচ্ছে এই ওপেন লুপ সিস্টেম যদি হয়, সিস্টেমের আমাদের খুব বেশি ভালো পারফরমেন্স পাওয়া যায় না। কারণ হচ্ছে ওপেন লুপ সিস্টেম গুলা সে যে ডিস্টারবেন্স যেগুলো আছে সেগুলাকে কম্পেনসেট করতে পারে না। আমি একটু একটা কথা আমার মনে হলো, আমি তোমাদের একটু মনে করাই দিতে চাই। হ্যাঁ ক্লাস, আমার কথাটা শুনো। সেটা হচ্ছে যে আমি যেসব কথাবার্তা বলতেছি, আমার বলতে বলতে হয়তো একসময় গলা শুকায় যাবে, তোমরা হয়তো শুনো, এগুলো ন্যূনতম মনে রাখার বা একটু পড়ার চেষ্টা করো না, পড়ার চেষ্টা করো না। এই রিলেটেড যখন কোনো কথাবার্তা আসে, কাজকর্ম আসে, তোমাকে যখন কোনো ভাইবা ফেস করতে হয়, তখন তুমি কিছুই বলতে পারো না, তুমি কিছুই বলতে পারো না, তখন তোমার নাম্বার কিন্তু কমে যাবে। আমি তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, তোমাদেরকে মনে গত প্রথম ক্লাসে বলছিলাম যে তোমার ইভ্যালুয়েশনে একটা সার্টেন অংশ আমি ক্লাস টেস্টের একটা অংশের ভাইবা হিসেবে নিব অ্যাসাইনমেন্টের মধ্যে, তাই না? আমি কিন্তু গত সেমিস্টারে যারা কন্ট্রোল সিস্টেম দিয়েছে তাদেরও ভাইবা নিয়েছি, ওদের একটা 20 মার্কের অ্যাসাইনমেন্ট দিয়েছি, যেটা অ্যাসাইনমেন্ট প্লাস একটা ক্লাস টেস্ট। সেখানে 20-এ 20 পাইছে এরকম আছে, 20-এ 3-4 পাইছে এরকমও আছে। আমি কিন্তু খাতার ভিতরে দেখে নাম্বার দিইনি, আমি খাতাও কিভাবে করছে, কি করছে না করছে সেইগুলো যখন আমাকে সদুত্তর দিতে পারছে তখনই আমি কেবল নাম্বার দিছি। এমনও ছাত্র আছে 4টা, মানে মনে করেন 8টা প্রবলেম দিছি, ও 8টা সলভ, 10টা দিছি 8টা সলভ করছে, 2টা সলভ করতে পারে নাই বা করে নাই বা ও বুঝে নাই, ও করে নাই। আমাকে বলছে স্যার আমি 2টা বুঝি নাই, আমি সেজন্য আমি অ্যাসাইনমেন্টে লিখিনি। আমি কিন্তু তাকেও যে কটা করছে ও বুঝে বুঝে করছে এবং ওকেও ফুল মার্ক দিছে, এরকম আছে। আমার কথা বুঝতে পারছো? তোমাকে কিন্তু এই জন্য যেসব জিনিসগুলো পড়াচ্ছি সেগুলো কিন্তু শুনে রাখার দরকার আছে। তুমি একটা পর্যায়ে এইসব কনসেপ্ট যখন আসে, তুমি শুধু কি করতে পারো, তুমি শুধু অঙ্ক করতে পারো। তোমাকে একটা জিনিস দিলে, স্যার এই যে এটার পর এটার পর এটা করতে হবে, এই জন্য আমি এটা পারি, কিভাবে করছো সেটার বলতে পারো না, কেন করছো এটার বলতে পারো না। সো এই যে কথাগুলো বলছি আমি, এই কথাগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে এবং এটার সাথে তুমি যখন পড়বা তখন লিঙ্ক আপ করতে হবে। আমি প্রথমে বলছি যে ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার অনেক টার্ম আসবে যেগুলো পুরো আস্তে আস্তে পরে কন্ট্রোল সিস্টেমের মধ্যে আসবে, কিন্তু তোমাকে এখন থেকে এগুলো মনে রাখতে হবে, পরে যখন আসবে তখন এটার সাথে আবার লিঙ্ক আপ করতে হবে। ওকে, এখন আসি ক্লোজ লুপ সিস্টেমে। ক্লোজ লুপ সিস্টেম মানে কি, তুমি টেম্পারেচার চাও, ইনপুটটা আবার আউটপুটটা, তুমি টেম্পারেচার চাও হচ্ছে 18, ওকে, আউটপুট এখন আছে কত, 16, তো সে আউটপুটটাকে আবার ইনপুটে নিয়ে আসবে, তাহলে ইনপুটে 18 চাচ্ছ, আছে 16, ডিফারেন্স কত, 2। তার মানে কি এখনো কম্প্রেসার চালাইতে হবে, রাইট? ঠান্ডা করতে হবে। হ্যাঁ, এবার দিলা, দিয়ে আবার বাড়লো 17 হলো, আবার ইনপুটে নিয়ে আসো, আবার একবার ডিফারেন্স কত, 1। তার মানে কন্ট্রোলার সিস্টেমকে আবার প্রসেসকে ইন্ডিকেট করবে যে হ্যাঁ চালাও সিগন্যাল সিস্টেম, তারপর আবার ঠান্ডা করলো, করে ডিফারেন্স হলো 0.1 বা 18তে 18 আছে, ডিফারেন্স কত,
0 এখন বলবেন এখন আর চালায় না, এখন ফ্যান মোডে চলো। ওকে, একটু পরে আবার কমে গেল টেম্পারেচার, একটা টলারেন্স দিয়ে রাখলো যে টেম্পারেচার যখনই আবার 1 ডিগ্রি সেলসিয়াস কমে যাবে অটোমেটিক্যালি আবার রান হবে। আবার কমে আসলো, কমে 17 হয়ে গেল, তখনই সে কিন্তু একটু পরপরই চেক করতেছে, ইনপুটের সাথে একটু পরপরই চেক করতেছে, মানে সবসময় কন্টিনিউয়াস চেক করতেছে। দেখলো যে একের নিচে নেমে গেছে ডিফারেন্সটা, তখন আবার প্লান্ট অন করবে, দ্যাট ইজ মোটর অন করবে। দিস ইজ দা ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম। তার মানে কি, ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেমের মধ্যে এই যে ইনপুট এবং আউটপুট, তার মানে এই কন্ট্রোলারকে কে নিয়ন্ত্রণ করবে? কন্ট্রোলারকে নিয়ন্ত্রণ করবে। দেখো এই যে ইনপুট সিগন্যাল এবং আউটপুট যেটাকে নিয়ে আসছি আমি, তার যে ডিফারেন্স, এই যে সামিং জাংশন, এখানকার যে ডিফারেন্স, এটা সাধারণত ডিফারেন্স হয়। যদি সেটা ডিফারেন্স হয় তাহলে সিস্টেম হবে নেগেটিভ ফিডব্যাক। খেয়াল রেখো, যদি ইনপুটটা আউটপুটটা ইনপুটে এসে ডিফারেন্স হিসেবে কাজ করে, দুইটার ডিফারেন্স হিসেবে কাজ করে, তাহলে সিস্টেম হবে নেগেটিভ ফিডব্যাক। আর যদি এখানে প্লাস হয়, তার মানে এখানে যদি প্লাস হয়, এখানে যদি প্লাস হয়, দ্যাট উইল বি এ পজিটিভ ফিডব্যাক সিস্টেম। গট দ্য পয়েন্ট? স্যার আবার বলেন তো স্যার, নেগেটিভ ফিডব্যাকটা স্যার, ডিফারেন্সটা যদি স্যার নেগেটিভ হয়? ডিফারেন্স নেগেটিভ হয় এই কথা একবারও বলিনি আমি। আমি বলছি আউটপুটটা যদি ইনপুটে এনে যোগ করি, তাহলে ইনপুটের সাথে আউটপুট যোগ হচ্ছে, সেক্ষেত্রে হবে পজিটিভ ফিডব্যাক। আর আউটপুটটা যদি ইনপুটে এসে বিয়োগ হয় তাহলে সেটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক। এখানে কি হচ্ছে বলতো? আউটপুট ইনপুটের সাথে বিয়োগ হচ্ছে। এই দেখো সামিং জাংশনে কি আছে? এটা প্লাস, এটা মাইনাস, বিয়োগ হচ্ছে। এবং এই যে সিগন্যাল, এটাকে বলা হয় এরর সিগন্যাল বা অ্যাকচুয়েটিং সিগন্যাল। আসলে এই এররটা নিয়ে কাজ করে। যখন এরর শূন্য হয়ে যাবে তখন কিন্তু এই পুরো এই প্ল্যান্ট আর কাজ করবে না, এটা আর কাজ করাবে না, তখন এটার কাজ করবে না। এখানেও 2-3টা জায়গায় ডিস্টারবেন্স দেখানো আছে, এই আর কি। এখন আমাদের কমপ্লেক্স সিস্টেম, মানে এই ধরনের সিস্টেমের কিন্তু সুবিধা আছে। সুবিধা হচ্ছে যে সে কোনোভাবে ডিস্টারবেন্স থাকলে সেটাকে কম্পেনসেট করতে পারে। মানে ডিস্টারবেন্সের জন্য সিস্টেমের আউটপুট চেঞ্জ হয়ে যাবে, সেটাকে সে কারেকশন করতে পারবে। ওকে, তারপরে তুমি কোনো এই জিনিসটা অন্য বাইরের যে এক্সটার্নাল নয়েজ বা টেম্পারেচার বা ওগুলোর উপরে কম সেনসিটিভ। আরেকটা জিনিস হচ্ছে যে আমি এর ট্রানজিয়েন্ট রেসপন্স এবং স্টেডি স্টেট এরর আমি এটার খুব সুন্দর মতো কন্ট্রোল করতে পারি। ট্রানজিয়েন্ট রেসপন্স এবং স্টেডি স্টেট এররটাকে কন্ট্রোল করতে পারি। এই কথাটা এখন তুমি যদি বুঝতে নাও পারো, আমরা যখন আরো সামনে পড়ব তখন আমরা দেখতে পারবো যে ট্রানজিয়েন্ট রেসপন্সটা আমাদের কি ঝামেলা করে। তোমাদেরকে আমি মেজারমেন্ট পড়াইছি না? কেন তোমরা ট্রিপলি, তোমাদের মেজারমেন্ট কি পড়াইছে? স্যার রবিউল স্যার। রবিউল স্যার, আচ্ছা গুড। সেখানে তোমরা গ্যালভানোমিটার পড়ছো, মনে আছে? জি স্যার। গ্যালভানোমিটারের যে কাটার মুভমেন্ট ছিল, মনে আছে? সেটা কয় ধরনের মুভমেন্ট তোকে দেখছিলাম, মনে আছে? ড্যাম্প, আন্ডার ড্যাম্প, ক্রিটিক্যাল ড্যাম্প, ওভার ড্যাম্প, মনে আছে? এরকম জিনিস স্যার পড়াইছিল তো, আমার তো মনে পড়ে। অ্যানালগ ছিল, ডিজিটাল ছিল, আর্গুমেন্ট অ্যানালগ। মনে আছে পড়ছে এরকম জিনিস? এটা যদি গ্যালভানোমিটারের এরকম কাটা হয়, এখানে এই কাটাটা তুমি যখন কারেন্ট অ্যাপ্লাই করো, এই কাটাটা এখানে আসার কথা। সরি, কি আসছে? মনে করো এখান থেকে কাটা আছে, কাটাটা প্রথমে এখানে ছিল। তুমি যখন একটা কারেন্ট অ্যাপ্লাই করো তখন সে এখানে আসলো। সাপোজ এটা 0, এটা 5, এর মাঝখান থেকে আরো ক্যালিব্রেট করা আছে। সে কি জাস্ট এরকম করে এখানে চলে আসে, এরকম করে চলে আসে গ্যালভানোমিটার? না, এরকম করে আসে না। নো স্যার, একটু কেঁপে কেঁপে আসে। এটা আসার সময় কিছু কিছু আসতে পারে
কিছু কিছু আসতে পারে এরকম এসে এখানে এরকম 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 নড়াচড়া করে করে তারপর থামতে পারে। তারপর থামবে। जी सर ওকে, আবার কিছু হতে পারে অনেক আস্তে 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 সেইখানে থামবে। তার মানে আমি যদি এটাকে দেখি, এটার যদি টাইমের সাথে রেসপন্স দেখি, রেসপন্স গুলো এরকম হয়। কিছু আছে এরকম এসে এরকম থামে, কিছু আছে এরকম এসে এরকম থামে অনেক পরে, কিছু আছে বেশ সুন্দর মতো এনে তাড়াতাড়ি থেমে যায়। ওকে, আবার কিছু হবে Yes, sir. এরকম সব সময় এরকম করতে থাকবে, থামবেই না। কাঁপতে থাকে। তাহলে এগুলো প্রত্যেকটার নাম আছে, এগুলো তোমাদের পড়াইছিল ওখানে যখন গ্যালভানোমিটার পড়াইছে। এই যে তার শুরুতে রেসপন্স, তার মানে আমি যদি মনে করো যে প্রথমে বলা যে তুমি একটু কেঁপে 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 থামলো, এই যে রেসপন্সটুকু থামার আগে এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এটা হচ্ছে তার ট্রানজিয়েন্ট রেসপন্স, এটা হচ্ছে তার Transient. স্টেডি স্টেট রেসপন্স। Response. স্টেডি স্টেট রেসপন্স। সো আমি যখন এটাকে ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম হবে, তখন আমি ট্রানজিয়েন্ট রেসপন্স আর স্টেডি স্টেট রেসপন্স দুটাকে আমি সহজে কন্ট্রোল করতে পারি। বাট অসুবিধা হচ্ছে এরকম সিস্টেম অনেক বেশি কমপ্লেক্স এবং এই সিস্টেমের খরচ অনেক বেশি, এবং এই সিস্টেম ডিজাইন মেইনটেনেন্স সব জায়গায় এক্সপার্ট লোক দরকার, এবং সেই এক্সপার্টাইজ আমরা শেখার চেষ্টা করতেছি নাকি? Yes, sir. আচ্ছা, তো এই ছিল আমাদের ক্লোজ লুপ ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম, ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম। আচ্ছা, এখন একটা জিনিস একটু তোমাদের আইডিয়া দিতে চাই, সেটা হচ্ছে যে কম্পিউটার কন্ট্রোল সিস্টেম। আসলে আমরা যে Mouse. একটা আমরা যে জিনিসটা দেখলাম একটু আগে, এটা বেসিক্যালি ছিল এক সিঙ্গেল লুপ কন্ট্রোল সিস্টেম, একটা লুপ আছে। অনেক সিস্টেম আছে যেগুলো মাল্টি লুপ আছে, অনেকগুলা লুপ আছে, এবং সেই সিস্টেমের কমপ্লেক্সিটি বেশি। আমরা আরো তোমাদের যেগুলো দেখালাম এগুলো হচ্ছে সিঙ্গেল ইনপুট সিঙ্গেল আউটপুট সিস্টেম, এটাকে বলে সিসো, SISO, সিসো, সিঙ্গেল ইনপুট সিঙ্গেল আউটপুট। তার মানে এটাকে আমরা দুই ধরনের আবার সিস্টেম আছে, একটা হচ্ছে মিমো সিস্টেম, Memo. হ্যাঁ, যেটা বলা হয় মাল্টিপল ইনপুট আর মাল্টিপল আউটপুট। Multiple input, multiple output. আর হচ্ছে সিসো, সিঙ্গেল ইনপুট Single output. হ্যাঁ সিঙ্গেল আউটপুট। আমরা যেগুলো দেখলাম সেগুলো হচ্ছে সিঙ্গেল ইনপুট সিঙ্গেল আউটপুট এবং সিঙ্গেল লুপ সিস্টেম, এটার মধ্যে একটাই লুপ। অনেক সিস্টেম আছে, তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ নিশ্চয়ই, তাই না? Yes, sir. হ্যাঁ, তা আমাদের যে একটু আগে আমরা যে সিস্টেম দেখলাম, এই যে এটা কিন্তু সিঙ্গেল লুপ সিস্টেম, এটার মধ্যে একটাই লুপ। একটাই loop আছে। হ্যাঁ, একটাই লুপ। তো আমাদের এই একটাই লুপ হওয়ার কারণে আমরা কিন্তু এখানে এই সিস্টেমের সিম্পলি কমপ্লেক্সিটি কম, কিন্তু অনেক সিস্টেম আছে যেটাতে একটা না মাল্টিপল লুপ আছে। ওকে, মাল্টিপল, তখন বাড়বে। এখন কম্পিউটারের যে জিনিসটা হয়, আমাদের এই কন্ট্রোলার যে সেকশনটা কন্ট্রোল কিভাবে করবে, এটা কিন্তু আসলে ডিজিটাল প্ল্যাটফর্মে ইমপ্লিমেন্ট করা হয়। ডিজিটাল প্ল্যাটফর্মে বুঝাচ্ছি, এটা আইসিতে ইমপ্লিমেন্ট করা হয়, অথবা ডিজিটাল কোনো পিএলসি বলো কম্পিউটার বলো এরকম জিনিস ইমপ্লিমেন্ট করছে। কম্পিউটারে যদি হয় তখন এটাকে একসাথে অনেকগুলা কমপ্লেক্স কন্ট্রোল সিস্টেমকে একসাথে ইমপ্লিমেন্ট করা যায়, একসাথে রান করা যায় এবং সহজে এটাকে কন্ট্রোল করা যায়। অনেক ক্ষেত্রে কোনো হার্ডওয়্যারে চেঞ্জ না করে সফটওয়্যারে শুধুমাত্র চেঞ্জ করে এর অনেক কিছু পারফরমেন্স অ্যানালাইসিস এগুলোকে আমরা চেঞ্জ করতে পারি। ওকে, এইটা একটা সুবিধা হচ্ছে কন্ট্রোল সিস্টেমের, কম্পিউটার কন্ট্রোল সিস্টেমের সুবিধা। আচ্ছা, আমরা এখন পরের যে স্টেপ আমরা সেখানে চলে যাব। একটু আমি মনে হয় বেশি সময় নিয়ে নিচ্ছি, অনেক বেশি এত সময় নিয়ে শেষ করতে পারবো না। আচ্ছা, সেটা হচ্ছে যে অ্যানালাইসিস এন্ড ডিজাইন অবজেক্টিভ। ওকে, এই জিনিসটাকে একটু খেয়াল করি। একটা কথা খেয়াল করার চেষ্টা করো তোমাদের, একটা হচ্ছে ডিজাইন আর একটা হচ্ছে অ্যানালাইসিস, দুইটা কিন্তু দুই জিনিস। তোমাদের কাছে, তোমাদের দৃষ্টিতে কি মনে হয় ডিজাইন মানে কি? কোনো কিছু স্যার আঁকা বা কোনো কিছু প্ল্যান মাফিক তৈরি করা এখানে। তৈরি করা। ওকে, ফাইন। তার মানে ডিজাইন হচ্ছে তুমি একটা প্রসেস যার মাধ্যমে তুমি একটা স্পেসিফিক কোনো একটা কিছু
ক্রিয়েট করতে চাও বা তৈরি করতে চাও বা চেঞ্জ করতে চাও, দিস ইজ কল্ড দ্য ডিজাইন। আমরা কন্ট্রোল সিস্টেমে ডিজাইন বলতে এটা বুঝবো। আর অ্যানালাইসিস হচ্ছে, ওকে নিয়ে গবেষণা করা। অ্যানালাইসিস হচ্ছে যে ডিজাইন আমি করলাম একটা আউটপুটের জন্য, সেটা ঠিকভাবে হয়েছে কিনা সেটা ডিটারমাইন করা। বুঝতে পারছি? আচ্ছা আমি একটু রিড আউট করে পড়াই। দেখো এখানে বলা হচ্ছে অ্যানালাইসিস, আচ্ছা এখানে অ্যানালাইসিস ইজ দ্য প্রসেস বাই হুইচ সিস্টেম পারফরম্যান্স ইজ ডিটারমাইন্ড। তার মানে সিস্টেমের যে পারফরম্যান্স আছে সেগুলো ডিটারমাইন করে। পারফরম্যান্স মানে কি? আমি বললাম সিস্টেমটা এরকম কাজ করবে, আমি বললাম এটা করতে দিবে না, এটা হতে দিবে না, সেগুলো ঠিকভাবে হচ্ছে কিনা সেটা ঠিক দেখাই হচ্ছে অ্যানালাইসিস করা। ওকে, আর ডিজাইন হচ্ছে, ডিজাইন ইজ দ্য প্রসেস বাই হুইচ এ সিস্টেম পারফরম্যান্স ইজ ক্রিয়েটেড। একটা হচ্ছে যে পারফরম্যান্স ক্রিয়েটেড, আমার একটা পারফরম্যান্স জেনারেট করা, সেটা হচ্ছে ডিজাইন। আর হচ্ছে এই পারফরম্যান্সটাকে ইভালুয়েট করা বা এটা ঠিকমতো হচ্ছে কিনা সেটা দেখা, সেটা হচ্ছে অ্যানালাইসিস। ওকে, সো আমরা অ্যাজ এ কন্ট্রোল সিস্টেমের ছাত্র হিসেবে অ্যানালাইসিস এবং ডিজাইন কথাটা বলতে এটা বুঝবো, অন্য কোনো কিছু বুঝবো না থ্রু আউট দ্য কোর্স। আচ্ছা এখন কন্ট্রোল সিস্টেমের একটা জিনিস খেয়াল করো, কন্ট্রোল সিস্টেমের যে সিস্টেম ডাইনামিক্স, এই কথাটা যখন আসবে, কন্ট্রোল সিস্টেম ইজ এ ডাইনামিক্স, এই কথাটা এই জন্যই আসছে যে কন্ট্রোল সিস্টেম যখন আমি কোনো কন্ট্রোল সিস্টেম রান করে, কোনো সিস্টেম যে রান করে, এটা তার স্টেডি স্টেটে যাওয়ার আগে একটা ট্রানজিয়েন্ট রেসপন্স আমাদেরকে দেয়। ট্রানজিয়েন্ট রেসপন্সটা কিন্তু আসলে টাইমের সাথে চেঞ্জ হয়, ভেরিয়েবল। স্টেডি স্টেট মানে ফিক্স, এটা কিন্তু ভেরি করার কথা না থিওরিটিক্যালি। তার মানে এটা কিন্তু একটা স্ট্যাটিক জিনিস। খেয়াল করো, তুমি একটা জিনিসের আউটপুট চাচ্ছ 17 ডিগ্রি সেলসিয়াস, 17 ইনপুট দিলা, 17 হয়ে গেল, এটা কি টাইম ভেরি করতেছে? টাইমের সাথে কি চেঞ্জ হচ্ছে? স্যার এটা স্টেডি, না, এটা স্টেডি স্টেটটা তাহলে আসলে স্ট্যাটিক জিনিস। কিন্তু 17 পর্যন্ত যাওয়ার মাঝখানে সে কিভাবে অ্যাটেন্ড করছে, 17 থেকে লাভ দিয়ে অ্যাটেন্ড করছে, একটা স্টেপ বের করে গেছে, না এরকম কাঁপতে কাঁপতে গেছে, না অনেক স্লোতে গেছে, এই জিনিসটা কিন্তু টাইম ভেরিং, টাইমের সাথে ভেরি করছে। তার মানে টাইম ভেরিং কোনো জিনিসকে আমরা কি বলি? ডাইনামিক্স বলি। তার মানে কন্ট্রোল সিস্টেম একটা ডাইনামিক্স। সো টাইম ভেরিং কোনো জিনিস যদি আমাদেরকে অ্যানালাইসিস করতে হয়, যখন ডাইনামিক্স কোনো জিনিস অ্যানালাইসিস করতে হয়, সেটা কিন্তু আসলে খুব সহজ জিনিস না, সেটা কিন্তু একটা কমপ্লেক্স জিনিস। তোমাদের কাছে এরকম কোনো উদাহরণ আছে যে ফিক্স জিনিস অ্যানালাইসিস করা সহজ আর টাইম ভেরিং জিনিস অ্যানালাইসিস করা সব কঠিন? একটা উদাহরণ দিতে পারবা? তোমাদের কোর্স থেকে দাও। যখন ডিসি সার্কিট পড়ছো, জি স্যার, সেটা সহজ ছিল না এসি সার্কিট সহজ? ডিসি সহজ লাগছিল, পরে এসি মোটামুটি। এসি মোটামুটি কি সহজ না কঠিন? তো সবই স্যার। এসি কঠিন স্যার, ডিসি সহজ। এসি কঠিন, এসি কঠিন, ডেফিনেটলি এসি কঠিন, কারণ এসির সাথে টাইম ভেরিং অনেক ফেনোমেনা জড়িত আছে। ডিসির মধ্যে সেগুলো আমাকে কোনো কিছু চিন্তা করতে হয় না। এসির সাথে টাইমের সাথে ফ্রিকোয়েন্সি রিলেটেড আছে। তুমি ডিসি যখন পড়ছো তখন সিম্পলি রেজিস্ট্যান্স দিয়ে সার্কিট ডিজাইন করছো, রেজিস্ট্যান্স আছিল এখানে। এসি করলে এসি আবার অল্টারনেটিং কারেন্টের মধ্যে ফ্রিকোয়েন্সির সাথে, ইন্ডাক্টরের সাথে এক ধরনের আচরণ করে, ক্যাপাসিটরের সাথে এক ধরনের আচরণ করে, রেজিস্ট্যান্সের সাথে এক ধরনের আচরণ করে। ওকে, সে নানান ধরনের তালবানা করতে থাকে। ওকে, সে এই জন্য আমাদের এটার জন্য সহজ। আচ্ছা আমরা এখন কয়েকটা মেজর জিনিস, আমি এখন যে কটা জিনিস বলবো এবং বা আমার এই ম্যাটেরিয়াল যদি তোমরা পেয়ে থাকো, আমি যেটা তোমাদেরকে দিয়েছি, এই কটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে। মানে রাখতে হবে। মেজর অবজেক্টিভ অফ কন্ট্রোল সিস্টেম অ্যানালাইসিস এন্ড ডিজাইন। আমরা কন্ট্রোল সিস্টেম যে অ্যানালাইসিস এবং ডিজাইন পড়ছি, এখানে তার মেজর অবজেক্টিভ গুলা কি? ওকে, মেজর অবজেক্টিভ গুলা কি? তোমাদের কাছে কি মনে হয় যে একটা কন্ট্রোল সিস্টেমের, আমার শীট যদি তোমাদের সামনে থাকেও, সেটার বাদেও তোমাদের একটা কমন সেন্সে কি আসে যে আমার মেজর অবজেক্টিভ কি হওয়া উচিত? মনে করো তুমি একটা বাইক বানাচ্ছ, ডিজাইন করতেছো, এটার মেজর কন্ট্রোল অবজেক্টিভ আউটকাম কি হবে? তোমার কি আছে, কি মনে হয়? স্যার আমি চেষ্টা করব যত স্মুথলি ফাংশনটা রান করাতে পারি। আচ্ছা, একজন বলতো স্মুথলি ফাংশনটা রান করাতে পারে। আচ্ছা, আর আমার তো প্রোটেকশনের বিষয়টা খেয়াল রাখতে হবে। কি প্রোটেকশন দিবা তুমি? ইঞ্জিন প্রোটেকশন আর অ্যাক্সিডেন্টের বিষয়। অ্যাক্সিডেন্ট যদি না হয়। আচ্ছা, আর কেউ নাই ক্লাসে? কেউ শুনছো না? ব্রেকিং দেয়াল যাতে সিস্টেম কখনো
হ্যাঁ বলো। সবচেয়ে বেশি দরকার ব্রেকিং সিস্টেম স্যার, ব্রেকিং ব্রেকিং সিস্টেমের দিকে। সিস্টেম জি স্যার ব্রেকিং সিস্টেম এমন ব্রেকিং সিস্টেম বানালা একবার ব্রেক করলে আর নড়ে না। সুপার হাইড্রোলিক স্যার। সেটাকে তো স্মুথ যেভাবে আর কি মানে অনেক অনেক সময় কিন্তু সেনসিটিভ জিনিস কিন্তু বেশি ভালো না, এটা জানো? জি স্যার ব্রেকিং সিস্টেম। জি স্যার। হ্যাঁ, আবার সেনসিটিভ না হলেও চলে না। জি স্যার, ব্রেকিং জি স্যার। সিস্টেম ভালো না হলে ফের গাড়ি চালানো যায় না। আচ্ছা, ঠিক আছে। যদি বেশি হয়ে যায় তাহলে প্রবলেম, আবার কম হয়ে গেলে প্রবলেম। আচ্ছা, তোমরা কেন একটা জিনিস বলতেছো না যে আমি যেটাই করি টাকে সেটা যেন স্টেবল থাকে? স্টেবল তো থাকতে হবে। তুমি কম স্পিডে চালাও আর বেশি স্পিডে চালাও, এটা যদি স্টেবল থাকে, স্টেবল। জি স্যার জি হ্যাঁ, তার মানে এটা কমন জিনিস না জি যে স্যার তুমি একটা জিনিস নিয়ে কাজ করবা, সেটা যেন যাই হোক তাই হোক স্টেবল যেন হয়। স্টেবল থাকতে হয়, দীর্ঘস্থায়ী হতে হবে। স্টেবল স্টেবল মানে কিন্তু দীর্ঘস্থায়ী না। না আমি ওটা বলছি না স্যার, গাড়িটা যাতে দীর্ঘস্থায়ী হয় সেদিকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ স্টেবল না, দীর্ঘস্থায়ী হবে তো। তুমি যদি মনে করো ফেন্সি, এখন আজকাল মেয়েরা যেগুলো চালায় স্কুটি, এগুলো তো ফাইবার টাইবার দিয়ে বানানো, যেগুলোকে ওই বাসের হেল্পাররা প্লাস্টিক বলে, প্রাইভেট কার। এখন তুমি শক্ত বানানোর জন্য এমএস বা এসএস এর বডি দিয়ে গাড়ি বানালে তাহলে ওই গাড়ি কেমন হবে? অনেক ভারী হয়ে যাবে। অনেক ভারী হয়ে যাবে, দেখতে ভালো হবে না নিশ্চয়ই, তাই না? জি স্যার। আসলে জি। অনেক কিন্তু স্টেবিলিটি ইজ মাস্ট। হ্যাঁ, যাই হোক, আমার কমন সেন্স বলে যে কন্ট্রোল সিস্টেমের প্রথম টার্গেট হওয়া উচিত সেটা সিস্টেমটা স্টেবল। সিস্টেম স্টেবল, এটা ফাইটে চলে, বোমার মতো ফাইটে চলে না যায় না, এরকম না হয়। ওকে, আচ্ছা, এখানে আসলে এই রাইটার যিনি এই বই লিখছেন উনি এটাকে অর্গানাইজ করছেন তার মতো করে। উনি প্রথমে বলছে যে প্রডিউসিং ডিজায়ার ট্রানজিয়েন্ট রেসপন্স। ট্রানজিয়েন্ট রেসপন্সটা তার যেন তার নিজের ডিজায়ার মতো হয়, ডিজায়ার ট্রানজিয়েন্ট রেসপন্স হয়। তার মানে সে শুরু থেকে স্টেডি স্টেটে যাওয়ার মাঝখানে যে তার যে ইভালুয়েশনটা, সেটা যেন সে যেরকম চায় সেরকম করে হয়। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন এই কথাটা কেন আসছে, যে এই কথাটা আমি বলছি তোমাকে শোনো। তোমরা একটু এই উদাহরণটা আমি অনেক সময় দিয়ে থাকি। যেমন আমি তোমাদের যদি কন্ট্রোল সিগন্যাল সিস্টেম পড়ায় থাকি তাহলে সেখানে ছিল যে আমরা যখন দেখি বাসায় একটা মোটর যদি তুমি অন করো, যারা নিজেদের বাসায় থাকো বা মফস্বলে তোমাদেরই বাড়ি, অন্য কোনো ভাড়াটিয়া মাঝে মাঝে তোমাদেরকে মোটর চালাতে হয়। হ্যাঁ, দেখবা তুমি মোটর যখনই চালাও তখন বাসার অন্য লোডগুলো একটু জি স্যার ই হয়ে যায়, ডিম হয়ে যায়, জি কমে স্যার। আসে, তারপর একটু পরে ঠিক হয়ে যায়। ভোল্টেজ তার মানে কি, স্যার। তার মানে কি হচ্ছে বলো তো? মোটর যখনই অন করো তখন তার যে ইনিশিয়াল টর্ক সেটা প্রডিউস করতে কি পরিমাণে, প্রচুর পরিমাণে কারেন্ট টানে সে, একদম লাভ যেটা পিক কারেন্ট। আমি কি বুঝাইতে পারতেছি? আমার কাছে জি স্যার। হ্যাঁ পিক কারেন্ট টানে, তারপরে সে আবার কম কারেন্ট টানতে থাকে। এই যে প্রথমে একটা পিক নিল, দিস ইজ তার ট্রানজিয়েন্ট রেসপন্স। এখন সে যদি পিকটা এত বড় পিক নেয় যে ওই পিকে যে পরিমাণ কারেন্ট লাগবে সেই পরিমাণ কারেন্ট সাপ্লাই দিতে ওভারঅল সিস্টেমে একদম লাইন টাইন জ্বলে যায়, শর্ট সার্কিট হয়ে যায়, তাহলে কি ভালো হবে? না স্যার। ভালো না হবে স্যার। না। তাহলে উনি বলছে যে এই ট্রানজিয়েন্টটা না স্যার, আমার না স্যার। ডিজায়ার ট্রানজিয়েন্ট হবে, আমি যেরকম চাই যাতে অন্য কোনো ঝামেলা না হয়। বুঝতে পারছো? মনে করে এরকম আছে না যে তুমি অনেক সময় গাড়ি ধাক্কা স্টার্ট জি দিতে স্যার। হয়, জি স্যার, ধাক্কা দিয়ে স্টার্ট ধাক্কা দিয়ে স্টার্ট দেওয়ার সময় একটা সময় তুমি ক্লাস চেপে কিছু একটা করো, তখন কিন্তু তুমি একটা ঝাঁকি খাও, রাইট? স্যার। এখন ওই ঝাঁকিটা যদি এত বেশি হয় তোমার কি চিটকে ফেলাই দেয়, আচ্ছা ফেলে হ্যাঁ এরকম হয়, তাহলে কি সেটা ভালো হবে? না স্যার। না স্যার। হবে না, কারণ ট্রানজিয়েন্ট রেসপন্সটা থাকতে হবে আমার ডিজায়ার। না স্যার। তারপরে বলা হচ্ছে যে স্টেডি স্টেট এরর এটা থাকবে কম। স্টেডি স্টেট এররটা কি? স্টেডি স্টেটটা এররটা কি বলছি আমি? ডিজায়ার ইনপুট এবং মানে স্টেডি স্টেট আউটপুটের মধ্যে ডিফারেন্স। এই যে দেখো আমি তোমাদের স্ক্রিন তোমাদের শেয়ার আছে না? ইয়েস স্যার। তোমরা স্ক্রিন দেখছো তো নিশ্চয়ই? ইয়েস স্যার। জি স্যার। এই প্রবলেমটা কয়দিন পর আরো প্রকট হবে, এই মাগরিবের আজান দিয়ে দিবে আরো আগে, তখন ক্লাসের মধ্যে তোমাদের নামাজের ব্রেক দেওয়া লাগবে। এখানে দেখো, এখানে দেখো, এখানে কি হচ্ছে?
এই যে ইনপুট যেটা আছে ডিজায়ার ইনপুট আর এই যে আউটপুট স্টেডি স্টেট এর মধ্যে ডিফারেন্স আছে না? জি স্যার আছে স্যার। এটাকে স্টেডি স্টেট এরর বলা হচ্ছে। তো আমি চাই যে স্টেডি স্টেট এরর কম হোক। আচ্ছা, তৃতীয় হচ্ছে যে এই সিস্টেম স্টেবল হোক, এটা সে 3 নম্বরে বলছে। তাহলে প্রথম বলছে ডিজায়ার ট্রানজিয়েন্ট রেসপন্স, দ্বিতীয় বলছে তার স্টেডি স্টেট এরর কম হোক, 3 নম্বরে বলছে সিস্টেম স্টেবল হোক। এছাড়াও সে আরো 2টা পয়েন্ট বলছে। একটা জিনিস হচ্ছে যে কস্ট ইফেক্টিভ হবে এবং সিস্টেম তার কোনো প্যারামিটার যদি চেঞ্জ করা হয় তার সেই চেঞ্জের প্রতি সে সেনসিটিভ থাকবে। মানে কোনো একটা কিছু চেঞ্জ করে ফেললা সেটা সে ধরতে পারবে যে ততটুকু কি পরিমাণ চেঞ্জ হলো বা কিছু একটা হলো। এই দুটা বলা হচ্ছে যে আমি এই দুটাকে অমিট করলেও করতে পারি, বাট বাকি যে প্রথম 3টা আছে এটাকে আমার বাদ দেওয়ার সুযোগ নাই। সো আমরা এই 3টা জিনিস নিয়ে আমাদের অবশ্যই কাজ করতে হবে। ট্রানজিয়েন্ট রেসপন্স আমি এখন আরো ডিটেল আর এদিকগুলোর মধ্যে বলবো না। আচ্ছা, একটা জিনিস একটু বলতে হবে, না বললে হবেই না, সেটা হচ্ছে যে তার রেসপন্স গুলা। আচ্ছা, স্টেবিলিটি কথাটা আমরা কি বুঝি, এটা আমি স্টেডি স্টেট এবং ট্রানজিয়েন্ট একটু বুঝাইছি তোমাদেরকে। স্টেবিলিটিকে একটু বোঝার চেষ্টা করি। স্টেবিলিটি বোঝার আগে একটা জিনিসকে মাথায় রাখতে হবে, আমাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছে সিস্টেমের টোটাল রেসপন্স। তোমরা এটা দেখতে পাচ্ছ, টোটাল রেসপন্স ইজ ইকুয়াল টু কি লেখা আছে? ন্যাচারাল রেসপন্স ফোর্স রেসপন্স। ফোর্স রেসপন্স। কথা দুটোকে আসলে বুঝতে হবে। তোমাদেরকে আরএলসি সার্কিটের কারেন্ট রেসপন্স বের করা শিখাইছিলাম মনে হয়, আরএল বা আরএলস এরকম জি স্যার। পড়ানোর সময় জি স্যার আরএল সার্কিট শিখাইছিলাম। সেখানে সরি ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করে শিখাইছিলাম তোমাদেরকে। আচ্ছা, তার মানে দেখো খেয়াল করো, সেখানে 2 ধরনের পার্ট ছিল ডিফারেনশিয়াল ইকুয়েশন। একটা ছিল তার হোমোজেনিয়াস সলিউশন, আর একটা হচ্ছে তার পার্টিকুলার সলিউশন। ওকে, পার্টিকুলার ইন্টিগ্রাল যেটাকে আমরা বলছি। তার মানে একটা হোমোজেনিয়াস সলিউশন ছিল, সেটা হচ্ছে যে ন্যাচারাল রেসপন্স, আর একটা পার্টিকুলার ইন্টিগ্রাল যেটা ছিল সেটা ছিল তার ফোর্স রেসপন্স। মানেটা কি? মানে হচ্ছে ন্যাচারাল রেসপন্সটা কন্ট্রিবিউট করে হচ্ছে সিস্টেমের ওভারঅল ফেনোমেনা, ওভারঅল ইন্টারনাল জিনিসপত্রের উপরে, আর ফোর্স রেসপন্স ডিপেন্ড করে তুমি কি ইনপুট দিচ্ছ তার উপর, কি ফোর্স করাচ্ছ এটাকে করানোর জন্য। ন্যাচারাল রেসপন্স ডিফাইন করে যে ওই সিস্টেম কিভাবে এনার্জি নিচ্ছে অথবা সিস্টেমকে দিচ্ছে, আর ফোর্স রেসপন্স ডিফাইন করে যে ওই সিস্টেম এক্সটার্নাল কোনো ইনপুটাস বা এক্সটার্নাল কোনো ইনপুটের উপরে কিরকম রেসপন্স করছে। তার মানে 2টা রেসপন্সই থাকে একটা সিস্টেমে, টোটাল রেসপন্সে 2টা রেসপন্সের যোগফল। আর স্টেবল সিস্টেম হচ্ছে এই 2টা রেসপন্সের যোগফল যদি স্টেবল হয়। স্টেবল হওয়া মানে সে বাউন্ডেড হওয়া। স্টেবল হওয়ার মানে বাউন্ডেড হওয়া। আমরা বলছিলাম না বিবো সিস্টেম, BIBO, বাউন্ডেড ইনপুট বাউন্ডেড আউটপুট, মনে আছে? হ্যাঁ, এরকম সিস্টেম হচ্ছে স্টেবল সিস্টেম। তো আমরা এখানে সিস্টেমের স্টেবিলিটি এতটুকু শিখবো। মনে করো তুমি একটা সিস্টেমকে ইনপুট দিলা, ইনপুট দেওয়ার পরে তুমি একটা মনে করো তুমি একটা জিনিসকে স্পিড বাড়ানোর জন্য একটা ইনপুট দিলা, সে স্পিড বাড়তেই আছে বাড়তেই আছে বাড়তেই আছে। হ্যাঁ, তারপরে কি হয়ে যাবে একসময় ওটা কি আর ভালো থাকবে? সিস্টেম ভেঙে চলে যাবে। দিস ইজ নট স্টেবল সিস্টেম। ওকে, তো আমাদের এই কয়টা জিনিস মাথায় রাখতে হবে। সাথে সাথে আমরা একটা ব্লক ডায়াগ্রাম দেখবো আজকে এই চ্যাপ্টারের শেষ টপিকস। আমি পরের চ্যাপ্টারে একটু অল্প জিনিস তোমাদেরকে দেখাবো। এই ব্লকটা একটু দেখো, এই ব্লকটা দেখবা, আর এই ব্লকের যে জিনিসপত্র আছে এগুলো একটু বই থেকে একটু রিডিং করবো আর কি। এটাকে বলা হচ্ছে ডিজাইন প্রসেস। দেখো, ডিজাইন প্রসেসের মধ্যে আমাদের কি কি আছে। প্রথম স্টেপ হচ্ছে ডিটারমাইন দ্য ফিজিক্যাল সিস্টেম এন্ড স্পেসিফিকেশন ফ্রম দ্য রিকোয়ারমেন্ট। এটা হচ্ছে প্রথম স্টেপ। তুমি কি বানাইতে চাও? মনে করো তুমি বানাইতে চাও একটা টেম্পারেচার কন্ট্রোল সিস্টেম। এটা হচ্ছে ডিজাইন স্পেসিফিকেশন। এরপরে সেটাকে ব্লক ডায়াগ্রামে ড্র দ্য ফাংশনাল ব্লক, সেটার ফাংশনাল ব্লক আঁকানো। তার মানে টেম্পারেচার কন্ট্রোল করা হলে এক জায়গায় তুমি একটা প্রথমে ইনপুট রাখবা, সেখানে হয়তো কন্ট্রোল করে, আরেকটা হচ্ছে মোটর রাখবা, আর হচ্ছে আউটপুট রাখবা, এরকম জিনিস। তারপরে বলা হচ্ছে যে ট্রান্সফর্ম দ্য ফিজিক্যাল সিস্টেম ইনটু স্কিমেটিক। এইটার মানে হচ্ছে সে
প্রত্যেকটা পার্টকে, প্রত্যেকটার ভিতরে কি কি স্কিমেটিক পার্ট আছে, পার্ট সেগুলো ইন ডিটেল দেখানো। আমি এটা একটু বোঝানোর জন্য তোমাদেরকে এখানে একটা উদাহরণ দিয়েছি, সেটা একটু দেখানোর চেষ্টা করি। দেখো একটু সংক্ষেপে, এটা অনেক বেশি সময় নিয়ে ফেলছি। এখানে এইটা 3টে পার্ট দেখানো আছে। মনে করে এটা হচ্ছে যে একটা রিমোটলি একটা ভিসেট যেটা আছে, ভিসেট বুঝো তোমরা? হ্যাঁ, এন্টিনা এর এজিমুথ কন্ট্রোল করবে। এজিমুথ মানে হচ্ছে তার অ্যাঙ্গেল কন্ট্রোল করবে। কিন্তু তার মানে তার প্রথম যে স্টেপ ছিল ডিফাইন করা, তার মানে আমি এই যে এখানে বসে এটাকে কন্ট্রোল করব, আর এটা কন্ট্রোল হবে, এটা নড়বে চড়বে। তারপরে এটার ফাংশনাল ব্লক হচ্ছে আমি এখানে দিব, এখানে কয়েকটা গিয়ার থাকবে, সেই গিয়ার দিয়ে এটা কন্ট্রোল হবে। আর স্কিমেটিক হচ্ছে এটা কোনটার মধ্যে কি কি পার্ট থাকবে, কোনটার সাথে কি দিয়ে কাজ করাবো, একটা ফাংশনাল ইউনিট দিয়ে। এটা হচ্ছে তার স্কিমেটিক। ওকে, আচ্ছা, তারপরের যে স্টেপ সেটা হচ্ছে তুমি যখন এটা ডিজাইন করে ফেললা, মানে তুমি কি কি করবা, তখন এইটার একটা মডেল দাঁড় করাইতে হবে, ম্যাথমেটিক্যাল মডেল। মডেল বলতে তার ম্যাথমেটিক্যাল মডেল, সেটা টাইম ডোমেন হতে পারে, ফ্রিকোয়েন্সি ডোমেন হতে পারে, বিভিন্ন যে কোনো ডোমেন হতে পারে। তারপরে সেই মডেল থেকে আবার তুমি ব্লক ডায়াগ্রামে যাবা, সেই মডেল অনুসারে ব্লক ডায়াগ্রাম যাবা, তারপরে সেই ব্লক ডায়াগ্রামকে রিডিউস করে ডিজাইন করবা। এই ছিল এখানে 6টা স্টেপ। আমি একটু সংক্ষেপে বললাম, এগুলোকে মুখস্থ করার দরকার নাই, বাট একটু মাথায় রাখবা, তোমাদেরকে যেন বলতে পারো যে 6টা স্টেপ কি কি আছে বা কি জিনিস। ওকে, আর এখানে এই বইতে বলছে যে এর কোথায় কোথায় কোনটা কোনটা পড়ানো হবে। তার মানে এখানে তুমি চ্যাপ্টার 1 শেষ করলে এই 3টা ব্লকে তোমার আইডিয়া হয়ে যাবে। বাকি 3টা ব্লকের আইডিয়া বিভিন্ন চ্যাপ্টার, দ্যাট ইজ এখানে দেখো 13 নাম্বার চ্যাপ্টার পর্যন্ত যেতে হবে এই ব্লকগুলোর সবগুলোর আইডিয়া ক্লিয়ার করতে হলে। তার মানে তুমি যদি পুরো ডিজাইন প্রসেস শিখতে চাও, এই বইয়ের 1 থেকে শুরু করে 13 নাম্বার চ্যাপ্টার মতো পড়তে হবে। এখানে ছিল আমাদের এই আরেকটা আর্টিকেল আমি একটু তোমাদের একটু আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যে বলা হচ্ছে যে কন্ট্রোল সিস্টেম ইঞ্জিনিয়ার। এখানে আসলে কন্ট্রোল সিস্টেম ইঞ্জিনিয়ারিং এর মধ্যে কি আছে, সেখানে আমরা কি জানবো, কারা এখানে ইনভলভ, এটা সম্পর্কে একটা একটু ধারণা দেয়া। আসলে কন্ট্রোল সিস্টেম ইঞ্জিনিয়ারিংটা এটা একটা মাল্টি ডিসিপ্লিনারি সাবজেক্ট, আমি কতদিনই বলছি। ওকে, কতদিন মনে আছে? স্যার। আচ্ছা, তো এখানে আসলে বিভিন্ন ব্রাঞ্চের লোকজন এখানে কাজ করে। এখানে যে শুধু আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কাজ করবো এরকম না, এখানে ম্যাথমেটিক্স, বায়োলজি, কম্পিউটার সায়েন্স, মেকানিক্যাল, ন্যাচারাল সায়েন্স, ওকে, এই বিভিন্ন ব্রাঞ্চের লোকজন কাজ করে আর কি। ওকে, তো আমাদের এইটাকে, তার মানে এই সাবজেক্ট পড়তে গেলে আমাকে একটা সাম্য, এই যতগুলো ব্রাঞ্চের কথা বললাম প্রত্যেকটা জায়গার আমাদের কিছু কিছু জ্ঞান থাকতে হবে। আমরা আসলে একটা ইন জেনারেল জিনিসপত্র পড়বো, মাঝে মাঝে আমরা সেটাকে একটু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং দিকে বেশি ঝুঁকে থাকবো, কারণ আমরা আমাদের রিয়েলাইজ করতে সুবিধা হবে। এখানে কিছু মেকানিক্যাল সিস্টেমের এক্সাম্পলও আছে, আমরা সেগুলোকে দিয়ে দেখি সুযোগ হলে আমরা সেগুলো স্টাডি করব, কারণ আমাদের আসলে অনেক যে ইলেকট্রিক্যাল মেশিনস যেগুলা, সেগুলো কিন্তু আসলে পুরোপুরি আরএলসি না, সেখানে অন্য অন্য ফেনোমেনাও আছে। আমাদের ইলেকট্রিক্যাল মেশিন যেগুলো, এগুলো কিন্তু আসলে ইলেকট্রোমেকানিক্যাল জিনিস, মেকানিক্যাল পার্টও আছে, আমাদের সেগুলো জানতে হবে আর কি। এই ছিল চ্যাপ্টার 1। আর এখানে কিছু জিনিসপত্র বলা আছে, টেস্ট সিগন্যাল, এগুলো পরে আলোচনা আবার আসবে, এখন আর এগুলো এখানে রিপিট করে লাভ নেই, কারণ এখানে বললে তোমরা কিছুই মনে রাখতে পারো না, কারণ আগে বলে দেখছি আর মনে থাকে না। আচ্ছা, এখন আমি একটু চলে যেতে চাই চ্যাপ্টার 2, অল্প করে বলবো এবং যাতে তোমরা এর পরের ক্লাসে আমাকে হেল্প করতে পারো। চ্যাপ্টার 2 নাম দেখো কি? মডেলিং ইন দ্য ফ্রিকোয়েন্সি ডোমেন। ফ্রিকোয়েন্সি ডোমেন মানে কি বলো? কিছু বুঝতে মানে কিছু মনে পড়ে? কিছু ফ্রিকোয়েন্সি ডোমেন আমরা পড়ছিলাম কোনো কিছু? স্যার পড়ছিলাম মনে নাই। আচ্ছা, এখন একটা জিনিস দেখো, যে আমরা যখন কাজ করি তখন আমাদের একটা পর্যায়ে দেখো, আমরা যখন ডিজাইন স্টেপ গুলো দেখলাম, এটা 4 নাম্বার স্টেজ ছিল মডেলিং। মডেলিং কথাটার মানে হচ্ছে যে এটাকে আমার মতো করে উপস্থাপন করা,
বা যেভাবে উপস্থাপন করলে তোমাদের বুঝতে সুবিধা হবে। মানুষ মডেলিং করে না, মডেল দিয়ে কাপড় চোপড় বানায় হাঁটাহাঁটি করায়, তার মানে তুমি দেখে বুঝো যে হ্যাঁ এই 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 পোশাকটা কিনলে আমার কি ধরনের সুবিধা অসুবিধা হবে, কেমন লাগবে দেখতে আমাকে, এটাই তো নাকি? আচ্ছা, আসলে আমাদের এখানে সিস্টেম মডেলিং মানে হচ্ছে সিস্টেমকে কোন একটা সুবিধাজনক ভার্সনে বা কোন একটা সুবিধাজনক মাধ্যমে রিপ্রেজেন্ট করা। সিস্টেম মডেলিং মানে বুঝবো আমরা কোন একটা সুবিধাজনক মিডিয়াম বা কোন একটা সুবিধাজনক মাধ্যমে সিস্টেমকে রিপ্রেজেন্ট করা। আর আমরা সুবিধাজনক মাধ্যম মনে করি ম্যাথমেটিক্স। আমাদের সিস্টেম মডেলিং মানে সিস্টেমের কে ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করা, ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করা। আমরা এই কোর্সে সিস্টেমকে আসলে দুইটা ভাবে রিপ্রেজেন্ট করব, দুইটা ডোমেনে। একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেন, যেটাকে বলা হবে ট্রান্সফার ফাংশন মডেল, আমরা যেটাকে বলতেছি এখন যেটাতে আসি ফ্রিকোয়েন্সি ডোমেন অথবা ট্রান্সফার ফাংশন মডেল। আরেকটা হচ্ছে টাইম ডোমেন, যেটাকে বলা হবে স্টেট স্পেস মডেল। আই রিপিট, ফ্রিকোয়েন্সি ডোমেন আমরা যেটাকে রিপ্রেজেন্ট করব সেটাকে বলা হবে সেটাকে আমরা বলবো হচ্ছে ট্রান্সফার ফাংশন মডেল বা ফ্রিকোয়েন্সি ডোমেন। আরেকটা হচ্ছে টাইম ডোমেনে, সেটাকে আমরা বলবো স্টেট স্পেস মডেল। ওকে, এই চ্যাপ্টারে আমরা বলবো ফ্রিকোয়েন্সি ডোমেন মডেল। ফ্রিকোয়েন্সি ডোমেন মডেল পড়ার আগে আমাদেরকে যে জিনিসটা জানতে হবে, যেমন আমরা অলরেডি জেনে গেছি আসলে এগুলা, এই যে দেখো এটা যে একটা সিস্টেম মানে হচ্ছে কন্ট্রোল সিস্টেম মানে ইনপুট, সিস্টেম মানে ইনপুট আউটপুট, এটাকে আমরা অনেকগুলো সাব সিস্টেম দিয়ে ভাগ করতে পারি, কানেক্ট করতে পারি, এরকম করতে পারি। আচ্ছা, তার মানে যখন কোনো সিস্টেম আসে, তোমরা সিস্টেমের ডেফিনিশন জানো তো? সিস্টেম বলতে কি বুঝি এটা আমাকে একটু বুঝাইতে পারবা? রুলস। আরেকজন বলো। সিস্টেম মানে স্যার একটা প্রক্রিয়া, একটা প্রসেসের মধ্যে দিয়ে যাব, ওইটাই আর কি স্যার একটা সিস্টেম। সিস্টেম মানে একটা প্রসেস, অনেকটা কাছাকাছি বলছেন। আচ্ছা, প্রসেস। আর কেউ? স্যার সিস্টেম হচ্ছে এমন একটা অবস্থা যেটার মাধ্যমে আমরা যে আউটপুটটা চাবো সেই আউটপুটটা আমরা বের করে আনতে পারবো, মানে। আচ্ছা, আর কেউ? ডিজায়ার্ড আউটপুট মানে ইনপুটের রেসপন্সে ডিজায়ার্ড আউটপুট। যার ইনপুট বলছো কি, বলো বলো বলো, কাছাকাছি যাচ্ছে, হচ্ছে তো স্যার ইনপুটের মানে এক হচ্ছে স্যার ডিজায়ার্ড আউটপুট যেটা ওইটা। ডিজায়ার ইনপুট এর ডিজায়ার আউটপুট, অনেকটা কাছাকাছি বলছে শেখ আলিফ আর অন্যান্যরা বলছে। আসলে সিস্টেম হচ্ছে যেটা কিছু একটা ইনপুট নিবে, সেটার মধ্যে কিছু একটা করবে, প্রসেস কিছু একটা করবে, আর তার জন্য করসপন্ডেন্ট আউটপুট দিবে আমাকে। দিস ইজ কল্ড দ্য সিস্টেম। ইনপুট থাকবে সিস্টেমে, তাহলে মাস্ট কি ইনপুট, আর আরেকটা জিনিস থাকবে আউটপুট, আর একটা প্রসেস বা সিস্টেম ইটসেলফ। ওকে, সো এইটাকে আমরা বলবো হচ্ছে সিস্টেম। সিস্টেম, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে এরকম সিস্টেমকে আমরা ডিফাইন করতে পারি, এটা হচ্ছে আমাদের সিস্টেম। সিস্টেম এটাকে সাব সিস্টেমে ভাগ করা যায়। তো মূলত আমরা যখন সিস্টেমের ম্যাথমেটিক্যাল মডেল আমরা যখন দাঁড় করাতে চাই, তখন আমাদের সিস্টেমের কয়েকটা জিনিস আমাদের জানতে হবে। সেটা হচ্ছে যে সিস্টেমের ট্রান্সফার ফাংশন আমাদের জানতে হবে। এই ট্রান্সফার ফাংশন জানতে গেলে আমাদের প্রথমত লাগবে হচ্ছে তার ডিফারেনশিয়াল ইকুয়েশন কিভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, এবং সেই ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে আমরা সিস্টেমকে ট্রান্সফার ফাংশনে ট্রান্সফার করে আমরা ফ্রিকোয়েন্সি ডোমেনে নিব, সেখান থেকে আমরা ট্রান্সফার ফাংশন বের করব। এটা স্টেপ বাই স্টেপ আমরা দেখব। এখন এই স্টেপ বাই স্টেপ দেখার শুরুতে আমাদের কিছু কাজ আছে, আমি সেই কাজের দিকে আমি একটু যাচ্ছি আর কি। সেটা হচ্ছে যে আমাদের তোমাদেরকে গত ক্লাসে বলছিলাম পড়ার জন্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম। জি স্যার। জি স্যার। ল্যাপ্লাস না, তোমরা কি বাসায় দেখছিলা? জি স্যার দেখছিলাম, কিন্তু স্যার ওইগুলো তো স্যার নোট সব ঢাকায় আছে স্যার, বাসায় স্যার তোমার নোট ছাড়া কি আর দুনিয়ার কোথাও ল্যাপ্লাস ট্রান্সফর্ম নাই? ইউটিউব স্যার দেখছিলাম। হ্যাঁ, ইউটিউব দেখছি। ইউটিউবে গ্রেট সোর্স, বাট প্রবলেম হচ্ছে যে তুমি তোমার মতো করে তোমারটা যেটা দরকার সেটা তুমি অনেক সময় খুঁজে নিতে পারো না। এটা একটা বড় প্রবলেম। হ্যাঁ, এটা একটা সমস্যা, এবং এই সমস্যার সলিউশন কি সেটা তোমাকে একটু অ্যাডভান্স তুমি হলে তখন পারো। আচ্ছা, ল্যাপ্লাস আমি যদি তোমাদেরকে মনে করাই দিই,
একটা ফাংশন যদি এফ অফ টি হয় তার ল্যাপ্লাসকে আমাদের ডিফাইন করেছিলাম এইভাবে, যেটাকে বলা হতো এফ অফ এস ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফাইনাইট এফ অফ টি ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি, যেখানে এস ইজ ইকুয়াল টু হচ্ছে সিগমা প্লাস জে ওমেগা। ওকে, তার মানে এস একটা হচ্ছে কমপ্লেক্স ভেরিয়েবল, কমপ্লেক্স নাম্বার, একটা এস এটা একটা কমপ্লেক্স ভেরিয়েবল। তার মানে কমপ্লেক্স যেহেতু আছে তার মানে আমাদের একটা রিয়েল পার্ট আছে, একটা ইমাজিনারি পার্ট আছে। তার মানে এস একটা কমপ্লেক্স প্লেন, একটা কমপ্লেক্স ডোমেন। ওকে, এস কিন্তু ফ্রিকোয়েন্সি, এর মধ্যে এই যে ফ্রিকোয়েন্সি আছে যে ওমেগা আছে এটা কিন্তু ফ্রিকোয়েন্সি। আচ্ছা, আমরা এইভাবে আমাদের অনেকগুলো ফাংশনের আমরা ল্যাপ্লাস করা শিখছিলাম। যেমন আমরা যদি ডেল টি এর ল্যাপ্লাস করলে কি আসবে, ডেল টি ল্যাপ্লাস করলে 1 আসে, ইউটি কে ল্যাপ্লাস করলে 1/s আসে, টি কে ল্যাপ্লাস করলে 1/s² আসে, টি টু দি পাওয়ার n কে ল্যাপ্লাস করলে ফ্যাক্টরিয়াল n ডিভাইডেড বাই n প্লাস টু দি পাওয়ার n প্লাস 1 আসে, সাইন ওমেগা টি কে করলে ওমেগা ডিভাইডেড বাই s² প্লাস ওমেগা স্কয়ার আসে, কোসাইন ওমেগা টি কে করলে হবে s ডিভাইডেড বাই s² প্লাস a। আলটিমেটলি এইগুলো তোমাদের একটা লিস্ট আছে, এটা হচ্ছে টেবিল 2.1, এই লিস্ট তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। ওকে, এগুলো আগে তোমরা পড়ছো, আমিই পড়াইছি। জি স্যার, তুমি মনে পড়ে, সো তোমরা অনেক কিছু অস্বীকার করার কোনো সুযোগ নেই। জি স্যার, মনে আছে। জি স্যার, মনে আছে স্যার। এগুলো আমাদের কাজে লাগবে। আচ্ছা, এখন যে জিনিসটা কাজে লাগবে এটা ছিল বেসিক জিনিসগুলা। এখানে অনেকগুলা থিওরেম আছে যেগুলো আমাদের কাজে লাগে। আমরা কিন্তু এখানে ল্যাপ্লাস করার জন্য কোনো নাম্বার পাবো না, আমাদের কোনো নাম্বার নেই। এই যে আমি এখন এই টেবিলের কথা বলছিলাম, তুমি দেখতে পাচ্ছ? জি স্যার। এখানে এই দুই একটা ফাংশন एग्जांपल ল্যাপ্লাস করছে, তোমরা এগুলো দুই একটা করে তোমাদের মনে আছে কিনা এটা যাচাই করে দেখতে পারো। আমি কিন্তু তোমাদেরকে ল্যাপ্লাস করানো এই কোর্সের মধ্যে নাই। ওকে, আচ্ছা, এখানে আমরা যে জিনিসটা দেখবো যে কয়েকটা বেসিক ফর্মুলা আছে ল্যাপ্লাসের, সেইগুলা এখানে 12টা ফর্মুলার কথা এখানে বলছে। প্রথমটা হচ্ছে বেসিক ডেফিনেশন, তারপর এটা হচ্ছে লিনিয়ারিটি, তার মানে কোন একটা যদি কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করে কনস্ট্যান্টটা বাইরে চলে আসবে। তারপর এটাও সহজ, দুটোর যোগফলের ল্যাপ্লাস, তাদের আলাদা আলাদা যোগফলের ল্যাপ্লাস। তারপরে শিফটিং থিওরেম, এটা ছিল খুবই ক্রুশিয়াল একটা থিওরেম, 4 নাম্বারটা। জি স্যার, 4 নাম্বার খেয়াল করো। আমি যেগুলোকে একটু হাইলাইট করছি, তুমি সবগুলো হাইলাইট হবে নাকি? আচ্ছা, এইগুলো একটু ভালো করে পড়বা, দেখবা এগুলো একটু ভালো, সবগুলো শুদ্ধ না হয়। ওকে ফাইন, এইটা তারপরে এই ফর্মুলাটা, সবগুলো তো একসাথে সিলেক্ট হয়ে যাচ্ছে। এটা আনডু করব কিভাবে স্যার? জানি না। করেন স্যার, হ্যাঁ আরেকটা ক্লিক করেন স্যার। জানি না স্যার। স্যার স্কেপ আছে অন্য জায়গায়, অন্য জায়গায় ক্লিক করলাম, তারপর স্কিপ আসার কথা হচ্ছে না। স্কেপ টিপ দেন স্যার, এসকেপ দিলাম, টিপ হচ্ছে না তো। আচ্ছা এনিওয়ে, আচ্ছা আমি তোমরা একটু নাম্বার লিখো, 4 নাম্বার 5 নাম্বার। স্যার যে লাইনটাতে স্যার হাইলাইট হয়েছে ওটাতে রাইট বাটন ক্লিক করলে ডিলিট অপশন আসবে। হ্যাঁ ডিলিট, আচ্ছা থ্যাংক ইউ। আগেও ডিলিট দেখাইছিল কিন্তু ডিলিট হয় নাই। আচ্ছা তোমরা যেটা হচ্ছে তোমরা এই 4 নাম্বার 5 নাম্বার মোস্ট ইম্পর্টেন্টলি 7 8, ওকে 7 8 9 নাম্বারের দিকে দেখবা না, ভুলেও তাকায় না। এরপরে 11 12, এটা যে অনেক পরে আমাদের কাজে লাগবে, এই 11 12 অনেক পরে লাগবে কাজে। ওকে আমাদের এখনই কাজে লাগবে, ইমিডিয়েটটা কাজে লাগবে হচ্ছে 7 এবং 8। 7 এবং 8 কি বলে এটা দেখো, 7 নাম্বার কি বলে যে কোন একটা যদি ডিফারেন্সিয়েশন থাকে ফাংশনের, ডিফারেন্সিয়েশন থাকে, তার ল্যাপ্লাস হবে s f of s, প্রথম কটা প্লাস হবে বাকি গেল মাইনাস, মাইনাস f0 মাইনাস। এই কথাটার মানে হচ্ছে এই f0 মাইনাস মানে হচ্ছে সার্কিটের যদি কোনো ইনিশিয়ালি কোনো কন্ডিশন দেয়া থাকে, ভ্যালু দেয়া থাকে, সেই ভ্যালুটা ইনিশিয়ালি ভ্যালু। আচ্ছা এটাকে যদি দুইবার ডিফারেন্সিয়েশন থাকে তাহলে কি হবে, তাহলে s² fs, তারপরে s fs, তার মানে প্রথম ইনিশিয়াল ভ্যালু যেটা দেয়া থাকবে সেই ভ্যালুটা মাইনাস ইনিশিয়াল ভ্যালু ডিফারেন্সিয়েশন, প্রথম ডিফারেন্সিয়েশন ভ্যালু।
ঠিক এটাকে আসলে কন্টিনিউ করছে ফর nth অর্ডারের জন্য 9 নাম্বারটা। তুমি এই লেভেলে এখনই দেখার দরকার নাই, তুমি যখন পরে দেখবে ওটা এমনি করবা। ওকে, আর আগের গুলো আমি অনেক আগেই পড়াইছি। আর এটা ইনিশিয়াল ভ্যালু ফাইনাল ভ্যালু যেটা আছে, যেটা যখন আসবে তখন আবার আমি পড়াবো এটা, বা আমি এটা আলোচনা করব, এটার ইমপ্লিকেশন গুলো দেখতে পারবো যেটা কিভাবে হয় আর কি। হ্যাঁ, তো এই লেভেলে তোমরা এইটা দেখবে, এই জিনিসটা অবশ্যই দেখবা যে কটার দাম বললাম। আচ্ছা, নেক্সট ক্লাসে তোমরা এই পার্শিয়াল ফ্র্যাকশন এক্সপানশন, যেটা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করার, এখানে 3টা ফেনোমেনা আছে, এগুলো দেখবা, দেখে আসবা। আমি একটা তোমাদেরকে এই বইয়েরই করা সেগুলো একটা কপি তোমাদেরকে ক্লাসের আগে দিয়ে দিব, সেগুলো দেখে আসবা। আমার টার্গেট থাকবে যে নেক্সট ক্লাসে আমরা যেন সরাসরি এই ইনভার্স গুলো শেষ করে এগুলোর অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যেতে পারি। ওকে, আচ্ছা, তোমরা কিন্তু অবশ্যই আজকের ক্লাসে যতটুকু পড়ানো হয়েছে, আমি রেকর্ডিংটা হয়তো একটু সময় লাগবে, আমি মাগরিব নামাজ পড়ে তারপরে তোমাদেরকে দিয়ে দিব, সিআর এর ইমেল অ্যাড্রেসে দিয়ে দিব। তো সিআর তুমি যখন পেয়ে যাবা আমাকে একটা ফিডব্যাক দিয়ে দিও গ্রুপে যে আমি পেয়েছি। আচ্ছা, ওকে, ঠিক আছে, ঠিক আছে। ওকে। আর আমাদের